Welcome you all to my last class of International Economics of Spring Semester 2020, and finally we are in the last class. অনেক মানে পুরো একটা 6 মাসের সেমিস্টার কমপ্লিট করে আমরা আমাদের লাস্ট ক্লাসে আসছি। ইটস আ ভেরি ইমোশনাল টাইম ফর আস। অনেক আপস এন্ড ডাউন ছিল এই সেমিস্টারে। মিড টার্মটা পুরোটা আমরা অনলাইন অফলাইন ক্লাসে ছিলাম। আফটার দ্যাট উই জাম্প টু দ্য অনলাইন ক্লাস। সো প্রথম দিকে আমাদের বুঝতে অসুবিধা হয়েছে যে কিভাবে অনলাইন ক্লাসটা কন্টিনিউ করা যায়। অনেক ড্রব্যাকস ছিল, সেগুলোকে ওভারকাম করে একটা মেজরের কোর্স, ইটস এ মেজর কোর্স, হ্যাঁ, একটা ডিফিকাল্ট কোর্স আমি বলতে পারি, ওপেন ইলেকটিভের একটা কোর্স আমরা কমপ্লিট করেছি। সো আপনারা সবাই হচ্ছেন কি একটা থ্যাঙ্কস ডিজার্ভ করেন আমার কাছে। তো সো থ্যাংক ইউ আপনাদের সবাইকে, অনেক অনেক থ্যাঙ্কস, আমার মন থেকে আমি এই থ্যাংক ইউটা দিলাম। সো আই হোপ যতটুকু শিখেছেন এটা হয়তো কাজে লাগবে। সো ফার্স্ট অফ অল ফর মিড টার্ম অ্যাসেসমেন্ট আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আসলে একটু কথা বলবো, দ্যাট উইল বি অ্যাবাউট আওয়ার মিড টার্ম এক্সাম অ্যাসেসমেন্ট প্রসেস, then how we are going to submit your assignment for the midterm examination, and when our final viva for midterm exam will be held, and some other things. So আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আজকে আমরা একটু নতুন একটা এলএমএস অর্থাৎ লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। সো এটাকে ইজিলি নিবে তাহলে হচ্ছে কি আপনাদের জন্য অ্যাকশন করাটা সুবিধা হবে। এবং ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অবশ্যই আগের মতো হ্যান্ড রেজ করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আই থিঙ্ক নাও ইন মাই shared screen you can see that I'm in a apps, its name is Google Classroom. So আপনি যদি ল্যাপটপে থাকেন আপনার, আচ্ছা আমি একটু সেই অপশনটাতে যাই, আমি একটু শেয়ারটা স্টপ করছি বিকজ আপনাকে আগে বুঝতে হবে যে কিভাবে আমি আসলে গুগল ক্লাসরুমে জয়েন করব সেটা একটু দেখাচ্ছি। সো আমরা যদি আমাদের ল্যাপটপে থাকি তাহলে দেখা যাবে যে, জাস্ট গিভ মি সাম টাইম। সো আমরা যদি আমাদের ল্যাপটপে থাকি, যখনই আমরা গুগলে কিছু সার্চ করতে যাই আমাদের এরকম একটা ইন্টারফেস আসে যে গুগল লেখা, সেখানে রিসেন্ট আপনি যে অ্যাপস গুলোতে জয়েন করেছেন সেগুলো দেখাবে এরকম। এবং ইন দা আপার রাইট কর্নার যেটাকে আমরা বলছি, সেখানে দেখবেন এরকম 9 ডটস দেওয়া আছে, এরকম একটা অংশ আমরা দেখতে এরকম থাকে অংশটা দেখতে, 9টা ডটের মতো আছে, আমি স্পটলাইট দিয়ে দেখাচ্ছি। এটাতে ক্লিক করলে অ্যাকচুয়ালি ইউ উইল গো টু দ্য ইন্টারফেস অফ গুগল অ্যাপস। তো এটা নিচের দিকে যাবেন, দেখবেন এখানে একটা অপশন আছে গুগল ক্লাসরুম। এটাতে গুগল ক্লাসরুম, সো এটাতে আপনি যখন ক্লিক করবেন তখন হচ্ছে নিচের দিকে নামতে হবে, নিচের দিকে নামলে হচ্ছে আপনি সেই ইন্টারফেসটা পাবেন গুগল ক্লাসরুম। এটাতে ক্লিক করলে অ্যাকচুয়ালি আপনি আপনার যে গুগল ক্লাসরুম যে ইন্টারফেসটা ছিল সেখানে কিন্তু চলে যাবেন। সো গুগল ক্লাসরুমে চলে যাওয়ার পর ইন্টারফেসটা দেখতে কেমন হবে এখন সেটা দেখে নিই। সো গুগল ক্লাসরুমে যাওয়ার পরে the interface will be look like this, এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমারটা এরকম দেখাচ্ছে বিকজ অলরেডি আই জয়েন্ড হেয়ার অ্যাজ এ টিচার। সো আমার হচ্ছে অ্যাজ এ টিচার এখানে এরকম অনেকগুলো ক্লাস ওপেন করা আছে। এটা আমার লাস্ট সেমিস্টারে গুগল ক্লাসরুম গুলো যেখানে আমি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এ দেখতে পাচ্ছি। কিন্তু আপনাদেরটা হচ্ছে এখানে ওপেন নেই, আমার অফিসিয়াল ইমেইল দিয়ে ওপেন করা। সো আমি সেটাতে যাব, তার আগে আমি একটু দেখিয়ে নিচ্ছি যে গুগল ক্লাসরুম ইন্টারফেসটা কেমন হয়। এবং আপনারা যেটা করবেন যে আপনি ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে যে গুগল ক্লাসরুমে জয়েন করতে পারেন, অথবা মোবাইল ফোনে, এক্ষেত্রে মোবাইল ফোনে একটা অ্যাপস আপনাকে নামিয়ে নিতে হবে গুগল ক্লাসরুম নামে, গুগল প্লে স্টোরে পাবো বা অ্যাপ স্টোরে আমরা পাবো। সেখান থেকে হচ্ছে গিয়ে আপনি ওটাকে নামিয়ে নিলে গুগল ক্লাসরুমে হচ্ছে গিয়ে ইজিলি জয়েন করতে পারবেন। এবার আসি যে আপনাদের গুগল ক্লাসরুম কোনটা। আপনাদের একটা গুগল ক্লাসরুম আছে আমার, যেটা আমি হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করিনি কজ আমার দরকার হয়নি লাস্ট সেমিস্টারে। সো দিস ইজ ইয়োর গুগল ক্লাসরুম। সো এটা আমি কোথা থেকে পেলাম সেটাও একটু দেখাচ্ছি। এটা আমার অফিসিয়াল ইমেল দিয়ে ওপেন করা হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুম যেটা, সেটা এখানে আমরা আমার এই সেমিস্টার এবং লাস্ট সেমিস্টারের যে কোর্স গুলোর জন্য আমি গুগল ক্লাসরুম ওপেন করেছিলাম সেটা দেখা যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর আছে, বিজনেস ম্যাথমেটিক্স এর আছে, মাইক্রো ইকোনমিক্স আছে, ম্যানেজারিয়াল ইকোনমিক্স। আমি যেটাতে যাওয়া দরকার ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এ যাচ্ছে, হ্যাঁ। এবং এটা নেমও কিন্তু এই যেভাবে দেওয়া আছে, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ইকো 301 স্প্রিং 2020। সো এটা একটা ক্লাসরুম কোড আছে, কাইন্ডলি এই ক্লাসরুম কোডটা এখনই একটা স্ক্রিনশট নেন অথবা কপি করে নেন, GPHJ C4H. Kindly take a screenshot or copy this.
GPHJC4H. So this is the Google Classroom code. এখন আমি আপনাদেরকে এটাও দেখাবো যে how to join a Google Classroom. So I hope you already take the screenshot. So to join a Google Classroom, just go to the interface again. এই যে যেটা আমরা Google Classroom এ গেলে যে ইন্টারফেসটা আসবে সেটা. After that, again in the upper right corner, there is a plus sign. There is a plus sign. Just click on that. Then there are two options. First one is join a class or create a class. Then click the option that is join a class. Then just write down the Google Classroom code, like আমার যেটা ছিল যে G4 কি জানি ছিল, ওটা লিখে দিলেই আপনি গিয়ে তখন জয়েন বাটনটা আপনার হচ্ছে গিয়ে আসবে, so that you can join my class. আপনি আমার ক্লাসে জয়েন করতে। এখন আমি আসলে অ্যাজ এ টিচার আই উইল নট জয়েন এ ক্লাস বিকজ আই উইল ক্রিয়েট এ ক্লাস। আমাকে যদি দরকার হতো আমি কিন্তু ক্রিয়েট এ ক্লাস অপশনে আসলে ক্লিক করতাম। So already I can see that 7 of my students has been joined in my class. আমি দেখি কারা কারা জয়েন করেছেন, দেখেন এটা আমি দেখতে পাচ্ছি। পিপল অপশনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি অলরেডি চৈতি has joined, সঞ্জিদা আক্তার, আরিফ, ফারুক, সুমাইয়া, সাজিদ, ফারহানা, সুলতানা, সাথী, they have joined in my class. And যারা আছেন আমার ক্লাসে 35 স্টুডেন্টস আছেন ইন টোটাল, আপনাদের সবাইকে এই গুগল ক্লাস জয়েন করতে হবে টু সাবমিট ইওর মিড টার্ম অ্যাসাইনমেন্ট। মেইল অ্যাড্রেস আমি প্রোভাইড করব না, আপনাকে এখানে সাবমিট করতে হবে। সো এখানে জয়েন। এবার আসি স্ট্রিম। আমি এখানে যেহেতু ওই যে বললাম এই ক্লাসরুমটা আমি ইউজই করি না, অর্থাৎ এখানে আমি আসলে তেমন কিছু দেইনি। সো এই স্ট্রিমটা দিয়ে আপনি তেমন কিছু বুঝবেন না। আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি আপনার ক্লাস মানে অ্যাসাইনমেন্টটা কিভাবে সাবমিট করবেন সেটা একটু দেখাই। এটার আগে আমি একটু দেখিয়ে নিই যে আমি আসলে অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করব কি করে, সেটার সম্পর্কে একটা আইডিয়া দিয়ে রাখি, তারপরে যাব। সো আমি এটার জন্য হচ্ছে কি আমি সেকেন্ড রিবনে ক্লিক করলাম ক্লাসরুম, দেন আই গো টু দ্য অপশন ক্রিয়েট, দেন আই ক্লিক অন দ্য ট্যাব দ্যাট ইজ অ্যাসাইনমেন্ট। সো আমি একটা অ্যাসাইনমেন্ট দিতে যাচ্ছি। সো হিয়ার আমি টাইটেল লিখবো, আমার যদি কোনো ইনস্ট্রাকশন দিতে হয় লাইক আমি বললাম যে ডু নট প্লাগারাইজড, হ্যান ত্যান এগুলা দিলাম, দিয়ে এখানে অ্যাড ফাইলে যখন আমি ক্লিক করব, either I can add a file or a file from Google Drive or a link. আমি একটা হয়তো কিছু ক্রিয়েট করেছি যেটা লিংক জেনারেট করা ছিল, ঠিক আছে, সেই লিংকটা জেনারেট আমি হয়তো দিয়ে দিতে পারি, এভাবে দিয়ে দিব। অথবা যেটা সেটা হচ্ছে গিয়ে যে ওই যে বললাম লিংক দিয়ে দিব। এবার আসি, আমি যখন এখানে আপনাকে অ্যাসাইনমেন্ট দিব, এখানে আমার অপশন আছে আমি কি অল স্টুডেন্ট দিতে চাই নাকি স্পেসিফিক স্টুডেন্ট দিতে চাই। এই যে দেখেন এখানে এখন পর্যন্ত যারা যারা জয়েন করেছে তাদেরকে দেখাচ্ছে। ধরেন সাপোজ আমি অল স্টুডেন্ট দিব না, এই অল স্টুডেন্ট থেকে ক্লিক আউট করলাম, আমি আরিফকে দিব, আর ধরেন ফারহানা, সুলতানা, সাথী আর লিমাকে দিব। এই এটা আমি কিন্তু ক্লিক করে দিয়ে দিতে পারি। সো তখন দেখা যাবে কি যে এই তিনজন সিলেক্ট হয়ে গেল, দেখেন 3 স্টুডেন্ট। তো দেন আমি পয়েন্টস, আমি 100 পয়েন্টস এর কোন এক্সাম দিব না, 15 পয়েন্টস এর এক্সাম দিব। এই জন্য 15 পয়েন্টস এই যে ডেট, আমি এখানে ডিউ ডেট সিলেক্ট করে দিতে পারবো। দেন হচ্ছে গিয়ে আচ্ছা আর একটু মজা দেখেন, ডিউ ডেট এন্ড টাইম, আমি টাইম পর্যন্ত সিলেক্ট করতে হবে। যে আমি সাপোজ আমি ডিউ ডেট দিলাম হচ্ছে গিয়ে আপনাদের এক্সাম হচ্ছে 18, সো আমি 18, আমি হয়তো টাইম দিলাম হচ্ছে গিয়ে 6 PM, এরকম টাইমও সিলেক্ট করতে যে 18 6 PM এর মধ্যে আপনাকে এটা সাবমিট করতে হবে। দেন টপিক করতে পারি, যে স্পেসিফিক টপিকের উপরে যাচ্ছি, এক্সাম বা আদার্স আমি এরকম নিতে পারি। এরপরে আসি নিচে একটা আছে দেখেন অরিজিনালিটি রিপোর্টস, এখানে যদি আমি ক্লিক করে দেই, ইট মিনস আপনাকে যে বারবার বলছিলাম না যে স্যার প্লাগারাইজড করবে না, কেউ কারোরটা দেখে লিখবেন না, এটাতে যদি ক্লিক করি ইট মিনস গুগল, আমি যখন এখান থেকে আপনার অ্যাসাইনমেন্টটা চেক করব, অটো আমাকে দেখাবে যে আপনি, গুগল নিজেই দেখাবে যে আরিফ কোথা থেকে কপি করে আনছে, সবকিছু আমাকে দেখাবে। বা সুমাইয়া কারো কাছ থেকে কপি করেছে কিনা, বা ফারহান কারো কাছ থেকে, কিছু করতে হবে না, জাস্ট আপনার ফাইলটা ওপেন করবো, ও প্রথমেই আমাকে রেড কালার করে দেখাই দিবে যে এইগুলো প্লাগারাইজড করা, দেন আমি মার্কস দিব। সো এই হচ্ছে কি বিষয়। সো এটা হচ্ছে আমি যখন অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করবো আমার হাতে কি কি অপশনস আছে আপনাকে অ্যাসেস করার, আমি সেটা দেখাই দিলাম। এবার আসি, আপনি তো বলেন যে ম্যাডাম এটা তো আপনি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করছেন, আমি কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবো সেটা দেন, সেটাই এখন আমি দেখাবো।
টু সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট, যেহেতু আমি এখানে হচ্ছে গিয়ে অ্যাজ এ টিচার আছে, সো আপনাকে আমি একটা স্টুডেন্টের ইন্টারফেস ওপেন করতে পারছি। এই কারণে একটা ক্লাসরুমে আমাদের যেহেতু ট্রেনিং সেশন হয়, GUCT যে গ্রিন ইউনিভার্সিটি সেন্টার ফর এজেন্সি ইন টিচিং এন্ড লার্নিং, তাদের আন্ডারে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে টিচিং মানে আমরা হচ্ছে গিয়ে ট্রেনিং করি। সো রনি স্যার হচ্ছে এখানে আমাদের কোর্স টিচার। তা আমি সেই ক্লাসরুমটাতে আমার গেলাম। আচ্ছা, আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে যে আমার অরিজিনাল যে আমার নিজের যে পার্সোনাল ইমেল আইডি, সেটা দিয়ে হচ্ছে গিয়ে ক্লাসরুম গুলো ওপেন করা ছিল। এইখানে যে ফার্স্ট ক্লাস যে GUCTL 1 টিচিং, এই যে এটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে গিয়ে আমি অ্যাজ এ স্টুডেন্ট জয়েন করেছি। সো এখন আপনাদেরকে আমি ওপেন করে দেখাবো যে হাউ ইট লুকস লাইক অ্যাজ এ স্টুডেন্ট ইন্টারফেস। আমি এখানে চলে গেলাম। দেখেন এখন কিন্তু আমার এখানে অপশন গুলো কম, স্ট্রিম, ক্লাস ওয়ার্ক এন্ড পিপল। আমি এর বাহিরে কিছু দেখতে পাচ্ছি না। গ্রেডটা আগেরটাতে যেটা ছিল অ্যাজ এ টিচার পাচ্ছেন, স্টুডেন্ট গ্রেড দেখতে পারবেন। মানে আপনি যে স্টুডেন্ট জয়েন করবেন, আপনি কখনোই দেখতে পাবেন, আরিফ কখনো দেখতে পাবেন পাচ্ছে, সুমাইয়া কখনো দেখতে পাবে না, ফারহান কত পাচ্ছে, এটা কিছু দেখতে পাবে না। পিপলে ক্লিক করলে আমি আমার, যেমন আমি এখানে ক্লিক করছি দেখার জন্য যে হু আর মাই ক্লাসমেট হিয়ার। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার অনেকগুলো ক্লাসমেট আছে, 104 ক্লাসমেট আই হ্যাভ দেয়ার। সো কারা কারা আছে আমি তাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার এখানে কিছু করার নেই, এমন না যে আমি তাদের সাথে কমিউনিকেট করতে পারবো না আদার্স। সো আমি স্ট্রিমে চলে গেলাম। স্ট্রিমে চলে গেলাম যে আপনার যে হোম পেজ বলা যায় ফেসবুক, ইট লুকস লাইক দ্যাট। এখানে আমিও কমেন্ট করতে পারবো, আমার টিচার, যেমন এই যে দেখেন আমার টিচার কমেন্ট করেছে, ডিয়ার রেসপেক্টেড কলিগ, সে একটা কমেন্ট করে রেখেছে, এরকম কমেন্ট টমেন্ট আছে। সো এখানে এইটুকুই। এবার আসি আসলে হাউ টু ফাইন্ড আউট ইউর অ্যাসাইনমেন্ট। সেই কারণে ক্লাস ওয়ার্কে ক্লিক করবেন। So when you click on the button that is classwork, আপনি এখানে আপনার পেন্ডিং classwork and others পেয়ে যাবেন। টপিক ওয়াইজ সেটা ভাগ হবে, যেমন এই যে ট্রেনিং ভিডিওস, যেমন এখানে টপিক ওয়াইজ ভাগ করে। সো ট্রেনিং ভিডিওতে সব ভিডিও গুলো চলে আসবে, লার্নিং রিফ্লেকশন আলাদা হিসেবে এখানে আসছে। সো আমি এখন দেখি আমার পেন্ডিং ক্লাসওয়ার্ক কি ছিল যেটা আমি করি নাই। সো আমি দেখতে পাচ্ছি যে পোস্ট টেস্ট অফ টিচিং, অনলাইন টিচিং লার্নিং, আমি এটাতে করি নাই। এই যে দেখেন আমি এটা ক্লিক সাথে সাথে আমাকে দেখাচ্ছে মিসিং, ইট মিনস আই ডিডন্ট অ্যাসাইনমেন্ট। এবং আই ডিডন্ট, এই জন্য আমাকে মিসিং দেখাচ্ছে। সো আমি অ্যাসাইনমেন্টে কিভাবে দেখবো, ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করতে হবে। ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের এরকমই আসবে, এরকম একটা ইন্টারফেস হবে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি এখন ক্লিক করব না, তাহলে এই যে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্যার আমাদের যে পোস্টটা দিয়ে রেখেছে, এটা একটা ড্রাইভ থেকে একটা ফর্ম দেওয়া। ক্লিক করলেই হচ্ছে কি আমি লার্ন, মানে আমাকে যে কুইজটা দিতে বলেছে আমি সেই কুইজটাতে চলে যাব। সো ড্রাইভে ওটা ফিল আপ করার পরে আপনি কি করবেন, সেটা তো আপনাকে সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করবেন এইটা দেখেন। এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এই যে আপনার ক্লাস ওয়ার্কে যাব, দেন অ্যাসাইনমেন্টে ক্লিক করব। অ্যাসাইনমেন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এবং যেটা লেফট সাইডে আপনার একটা ইয়োর ওয়ার্ক বলে একটা অপশন থাকবে। দেন আপনি কি করবেন, এখানে করবেন, ক্লিক করবেন অ্যাড অর ক্রিয়েট। ওকে, এটাতে ক্লিক করবেন। করার পর দেখেন আপনাকে কি কি অপশন দিচ্ছে। আপনি এটা গুগল ড্রাইভ থেকে অ্যাড দিয়ে দেখাচ্ছে ফাইল দিয়ে কিভাবে। সো আমি যখন ফাইলে ক্লিক করলাম, এটা আমার ইন্টারনেট কানেকশনের জন্য একটু সময় নিচ্ছে। আমি যখন ফাইলে ক্লিক করলাম, আমাকে দেখাচ্ছে যে ড্র্যাগ ফাইলস ফ্রম হিয়ার, সিলেক্ট ইউর ফাইল ফ্রম ইউর ডিভাইস। আমি আমার ডিভাইস থেকে দিব, ধর আমার কম্পিউটারে আছে। সো আমি এখান থেকে চাইলে আমার এই যে আমি আমার আর্টিকেলের ফোল্ডারটা লাস্ট ওপেন করেছি, যেন এখানে আসে আমার আর্টিকেল থেকে আমি একটা ফাইল এখানে করতে পারি, আমি এটা করলাম না। সো দেন আমার যখন এটা আপলোড হয়ে যাবে, তখন এখানে আপনাকে অপশনটা ক্লিক করবেন অ্যাজ লাইক মার্ক অ্যাজ ডান। আচ্ছা, করার পরে আপনার এটা আপলোডেড হয়ে যাবে, এবং আপনার টিচার আপনার আপনার অ্যাসাইনমেন্টটা দেখতে পাবে। এবং এখন ধরেন সাপোজ সুমাইয়া আমাকে চৈতি আমাকে হচ্ছে গিয়ে মেইল করছেন, মানে আমার অ্যাসাইনমেন্টটা আমাকে পাঠাচ্ছেন, এই ইন্টারফেস ধরেই পাঠাতে হবে। অ্যাসাইনমেন্টটা পাঠানোর সময় আমার মনে হলো চৈতি আমাকে একটা মেইল করতে যান যে ম্যাম প্লিজ
আপনি তাই লেখেন। এই মেসেজটা শুধুমাত্র আমার এবং টিচারের মধ্যে থাকবে, আর কেউ এটা দেখতে পাবে না। দেন আপনি চাইলে আমাকে আপনার অ্যাসাইনমেন্টের সাথে একটা প্রাইভেট মেসেজও পাঠিয়ে রাখতে পারেন যে ম্যাডাম আমি করেছি। আপনারা অনেক সময় কথা থাকে না যে ম্যাডাম আমি করেছি, হয়তো 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা পারি, 2 নাম্বারটা প্রপারলি লিখতে পারিনি, বা 1 নাম্বারটা আমার ইনফরমেশন একটু মিসিং আছে। সো আপনি এটা অ্যাজ আ প্রাইভেট মেসেজ আমাকে পাঠিয়ে দিবেন। এবং এখন দেখি আমি তো না হয় অ্যাসাইনমেন্টটা সাবমিট করি না, আমার অন্য কলিগসরা তো করেছে, সো সেটা কি হয়েছে, এইভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। সো এই জন্য আমি মেইন স্ট্রিমে, এখন দেখেন এই যে অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর কারোর কোনো অ্যাসাইনমেন্ট আমি দেখতে পাচ্ছি না, কারোরটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ইভেন আমি আরেকটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেখাই যেটা আমি সাবমিট করেছি, যে লার্নিং রিফ্লেকশন ডে 1, এটা কিন্তু আমি সাবমিট করেছি। সো লার্নিং রিফ্লেকশন ডে 1 ও যখন আমি ক্লিক করলাম, সেখানে আমি জাস্ট দেখতে পাচ্ছি যে ভিউ অ্যাসাইনমেন্ট, আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার অলরেডি এটা সাবমিটেড। এই যে দেখেন এই আসছে সবার সামনে, এটা কি দেখতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করেন। দেখতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, যেমন আমি ডে 1 এর এক্সামটা দিয়েছি, সো এই দেখেন এখান থেকে আমি লার্নিং রিফ্লেকশনটা দেখেছি, দেখার পরে যে দেখেন ইওর ওয়ার্ক, যেটা এই যে টার্ন ইন, এই যে আমি আমার ফাইলটা কিন্তু এখানে আপলোড করেছি, আই থিংক আমরা দেখতে পাচ্ছেন রাইট সাইডে, ইন আনসাবমিটেড, মানে আমি সাবমিট একবার করেছি, আমার যদি মনে হয় যে আমি আবার সাবমিট করবো, তাহলে আমি আনসাবমিট করে এগেন আমি রিসাবমিট করতে পারি। এবং আরো মজাটা দেখেন, আমি এই যে একটা প্রাইভেট কমেন্ট করেছি যে আই হ্যাভ সাবমিটেড ডে 1 লার্নিং রিফ্লেকশন, থ্যাংক ইউ, এটা আমি আমার টিচারকে কমেন্ট করে রেখেছি। আমার টিচার কিন্তু কোনো মানে, কিন্তু এই কমেন্ট শুধুমাত্র আমার টিচার দেখতে পাচ্ছে, বিকজ এই যে দেখেন লার্নিং রিফ্লেকশন যে স্যার যে কুইজ দিয়ে রেখেছেন, সেটার নিচে কিন্তু আবার কোন টিচারদেরও কমেন্ট আছে, যে যে দেলোয়ার স্যার কমেন্ট করেছেন, বা আসাদ স্যার কমেন্ট করেছেন, বা মিয়াজি স্যার কমেন্ট করেছেন, এটা কিন্তু পাবলিক কমেন্ট, প্রাইভেটলি তারা করেন, এই জন্য এটা লেফট সাইডে আমি দেখতে সবাই দেখতে পাচ্ছে। কিন্তু রাইট সাইডে যেটা হচ্ছে পার্সোনালি কমেন্ট করছে, হয়তো অন্য টিচাররাও করেন, সেটা কিন্তু দেখতে পাবে। এইভাবে হচ্ছে গিয়ে আপনাকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। দিস ইজ দা অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রসেস। তো আগের মতো কষ্ট করে ম্যাডামের মেইল অ্যাড্রেস না, মেইলটা ঠিক মতো লিখতে হবে না, ওই যে সাবজেক্ট এন্ড আদার্স এগুলা লিখার বিষয় ছিল, এগুলা কিছুই লিখতে হবে না। কালকে বিকালের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্ট ওই গুগল ক্লাসে অ্যাড করে দিব। সো যখন আমি এটাকে অ্যাড করব, তখন হচ্ছে গিয়ে আপনার সামনে যেটা সেটা হচ্ছে কি আপনি এই মেইল থেকে গুগল ক্লাসরুমে লগ ইন করলেন, সেই মেইলে আপনাকে একটা ইমেইল যাবে যে Laila Firdausi has uploaded a new assignment, please check on that. আপনি তো যাওয়ার পর আপনি এটাকে ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে কি আপনার অ্যাসাইনমেন্টটা আপনি পেয়ে যাবেন। তো এইভাবে হচ্ছে গিয়ে নরমালি আমাদের গুগল ক্লাসরুমে চাইলে আমরা অ্যাসাইনমেন্ট হচ্ছে গিয়ে খুব 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 ইজিলি হচ্ছে গিয়ে আপলোড করতে পারি, এবং অ্যাজ এ টিচার আমার সেটা অ্যাসেস করা আমার জন্য সুবিধাজনক হবে, এবং হচ্ছে গিয়ে আমার জন্য খুব সুবিধাজনক হবে, এবং হচ্ছে গিয়ে সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসি আমাদের অনলাইন ক্লাসের যে কিছু সুবিধা আছে, সুবিধা নিয়ে একটু বলি। একই জিনিস যদি এর পরও আপনার কাছে মনে হয় যে না ম্যাডাম আমি বুঝি নাই কিভাবে এখানে আসলে অ্যাসেসমেন্টটা আমি করব, আমার হচ্ছে এটা আপনাদের সাথে কোনো কোর্সে আমি এটা নিয়ে আলোচনা করি নাই, যে কোনো একটা ইন্ট্রোডাক্টরি ক্লাসে আপনারা চলে যাবেন। বেটার হয় হচ্ছে গিয়ে লাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাসটা যাবে, যে ডিসকাশন অ্যাবাউট দ্য মিড টার্ম অ্যাসেসমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স কোর্স। আমার আপলোড করা সেকেন্ড যে ভিডিওটা আছে আমার প্রোফাইলে, এখন সেকেন্ড যে ভিডিওটা আছে ডিসকাশন অ্যাবাউট দ্য মিড টার্ম এক্সাম অ্যাসেসমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, ওখানেও এই বিষয়টা নিয়ে আমি ডিটেল আরেকবার আলোচনা করেছি। সো এখান থেকে যদি না বুঝেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি ওই ভিডিওটা দেখে আরেকবার একটু বুঝে নিতে পারেন। আর ইনশাআল্লাহ এই ভিডিওটা আমি হয়তো প্রসেস করে আপনাদের এইখানে আপলোড করে দিব। আমাদের যে আলাদা প্লেলিস্ট ছিল ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর, আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর আলাদা প্লেলিস্ট ছিল, সেই প্লেলিস্টে আমি আপলোড করে দিব, যে আমরা দেখতে পাচ্ছি সরি আমাদের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর যে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ইকো 301 9টা ভিডিও আছে, এখানে হয়তো 10th ভিডিও হিসেবে আমি এটাও আপলোড করে দেবো, এখানে দেখতে পাবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ফুয়াদ হ্যান্ড রেজ করেছেন। জি স্যার বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ওই যে গুগলের যে কোড নাম্বারটা আছে ম্যাম, ওইটা কি মেসেঞ্জারে দেওয়া যায় ম্যাম? মেসেঞ্জারে না, আমি তো ভুল করতে পারি, আমি এখন তাহলে আরেকবার শেয়ার করছি, স্ক্রিনশট নিয়ে নেন। ওকে ম্যাম, ওকে। ফদ ভাই মেসেঞ্জারে দিয়ে দিচ্ছেন, তো আপনি চেক আবারও করেন। বলছি এই ক্লাসটার ভিডিও, ও আচ্ছা ফারুক দিয়ে ম্যাম, দিয়েছেন মেসেঞ্জারে।
হ্যাঁ হ্যাঁ ফারুক দিয়েছেন, আমি দেখতে ম্যাম পাচ্ছি। পেয়েছি ম্যাম পেয়েছি, থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে। সো আবারও বলছি এই ক্লাসটার হচ্ছে গিয়ে আমি এটারও রেকর্ডেড ভিডিওটা আমি দিয়ে দিব এই চ্যানেলে, সো দ্যাট ওখান থেকে আরেকবার দেখে নেবেন। যদি প্রসেসটা না বুঝেন তাহলে আবার অ্যাসাইনমেন্টটা সাবমিট করার আগে একটু দেখে নেবেন যে প্রসেসটা কিভাবে আমি বলছি। সো প্রপারলি অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, তখন ওই যে আপনার নামের পাশে মার্ক অ্যাজ ডান আসবে, আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন হয়েছে। আচ্ছা, আর একটা ভুল এখানে যেটা স্টুডেন্টরা করে, আমি এটা একটু বলে নিই, আমি ফিল করেছি যে এই ভুলটা স্টুডেন্টরা করে, যেটা হলে আপনার অ্যাসাইনমেন্ট আসলে সাবমিশন হবে না, এবং অ্যাসাইনমেন্ট যদি সাবমিশন না হয় আমার কিচ্ছু করার নাই স্যার, কিচ্ছু করার নাই, আপনি ভুলটা করে ফেলছেন, আমি নিজেও বুঝতে পারবো না যে আসলে ভুলটা আপনি কোথায় আপনার অ্যাসাইনমেন্ট চলে গেছে। সেটা হচ্ছে গিয়ে এই যে আমি লার্নিং রিফ্লেকশন দিলাম, আপনি ঠিকই ওইটা ঠিকঠাকই করেছেন, যে কুইজ, ধরেন কুইজ ছিল এটা একটা, হ্যাঁ। সো আপনি কি করছেন, ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই যে অ্যাড অর ক্রিয়েটেড এখানে দেন নাই। দেখেন এটাও আমার মিসিং দেখাচ্ছে, বিকজ আমি এটা হচ্ছে গিয়ে ভুলে গুগল ফর্মে ছিল তো, গুগলে ড্রাইভে শেয়ার করে দিয়েছিলাম ভাইয়ার সাথে, এই জন্য আমারটা এটা মিসিং দেখাচ্ছে। সো এখানে আপনাকে কি করতে হবে সেটা, এটা আমাকে মিসিং দেখাচ্ছিল, এটা আমি এই ভুলটাই বলছি। অনেকে যেটা করেন এই অ্যাসাইনমেন্টে ক্লিক করার পরে যে অ্যাড এ কমেন্ট জায়গাটা আছে না লেফট সাইডে, এইখানে অ্যাসাইনমেন্ট পেস্ট করে দেন, যে মাই অ্যাসাইনমেন্ট আমি লিখে রাখলাম, মাই অ্যাসাইনমেন্ট লিখে আমি কোনো লিখছি, লিখে এখান থেকে একটা ফাইল এনে এখানে পেস্ট করে দিয়েছি, বা এখানে একটা লিংক এনে পেস্ট করে দিয়েছে যে এই লিংকে ক্লিক করলে আমার অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে। বাট প্রসেসটা তো এটা না, সো এখানে আমি আসলে যাবো না, আমি এটা দেখবো না, সো দ্যাট কি হবে আপনার অ্যাসাইনমেন্টটা কিন্তু মিসিং হয়ে যাবে, যেটা আমিও বললাম, আমিও একটা ভুল করেছি, ড্রাইভ শেয়ার করে দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার অ্যাসাইনমেন্ট হয়নি। সো একইভাবে আবারও বলছি, আপনি আপনার এই যে রাইট সাইডে যে অপশনটা আছে ইয়োর ওয়ার্ক, এখানে যাবেন, কোশ্চেনটাই যে আপনি লেফট সাইডে পাবেন যেখানে আমি আপলোড করব, ইয়োর ওয়ার্কে যাবে, অ্যাড অর ক্রিয়েট, ওখান থেকে ডিভাইস থেকে ফাইল আপলোড করে দিতে পারেন। আচ্ছা, এখন ধরেন সাপোজ আরিফের ইচ্ছা হলো যে সে ইনস্ট্যান্ট একটা ডক ফাইলে, অর্থাৎ একটা গুগল ডকুমেন্টস এর একটা ফাইলে, মানে একটা ওয়ার্ড ফাইল যেটাকে বলে গুগলের, সেখানে অ্যান্সার করে আমাকে জমা দিতে পারবে, আপনি সেটাও দিতে পারেন। তখন ক্রিয়েট নিউ অপশনে যাবেন, মনে হলো যে না আমি স্লাইডে করব, পাওয়ার পয়েন্ট স্লাইড টাইপের, সেখানে দিবেন, সেটাও করতে পারেন, ড্রয়িং করে দিবেন, সেখানেও যদি দিতে পারেন। আপনার কিন্তু সবগুলো অপশনই আছে, আপনার যে আগে থেকে একটা ওয়ার্ড ফাইল জেনারেট করেই দিতে হবে এমন কোনো কিছু নাই, আপনি চাইলে ইনস্ট্যান্ট ক্রিয়েট করেও আপনি সাবমিট করতে পারেন। সো দ্যাটস ইট অ্যাবাউট দ্য গুগল ক্লাসরুম। সো নাও আমি এখন আমার মিড টার্মের আসলে সিলেবাসে চলে যাব। তার আগে যদি গুগল ক্লাসরুম বা অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রসেস নিয়ে কারোর আর কোনো কোশ্চেন থাকে আমাকে প্লিজ আস্ক করেন। আচ্ছা, আর একটা কাজ আমি একটু করি আপনাদের সাথে, ইনস্ট্যান্ট ইয়াতেই করি। আচ্ছা, কেউ কে হ্যান্ড রেজ করেছেন আমার সাথে? আমার কাছে মনে হচ্ছে কেউ হ্যান্ড রেজ করেছে, আমি দেখতে পাচ্ছি না। যদি কারোর কোশ্চেন থাকে প্লিজ স্যার আমাকে একটু আস্ক করেন, এখানে জিজ্ঞাসা করেন, আমি হচ্ছে গিয়ে কোশ্চেনটা। আচ্ছা, সো এখন আমি যেটা করছি যে আমি আপনাদের এখনই একটা অ্যাসাইনমেন্ট আপলোড করে দেখাবো আপনার গুগল ক্লাসরুমে, সো দ্যাট আপনার যেটা হবে যে আপনি বুঝে যাবেন যে কিভাবে গুগল ক্লাসরুমে কিছু আপলোড হলে আপনি ইনফরমেশন পাবেন, এবং হচ্ছে গিয়ে আপনি এবং আপনি হচ্ছেন গিয়ে যে কি বলা যায় যে আমার হচ্ছে গিয়ে যে ইনফরমেশন পাবেন, এবং আরো যেটা বলতে পারি যে এখনই আপনি দেখবেন যে সরি আমি একটু আমার ভুলে যাচ্ছিলাম কি দিব। আচ্ছা, এবং আপনি এখানে দেখতে পারবেন যে আসলে সব ইনফরমেশন আপনাকে শো করে, তো এই কারণে হচ্ছে আমি সেটাতে যাব। তো এই জন্য আমি আমার গুগল ক্লাসরুমে হচ্ছে গিয়ে এখন নতুন একটা অ্যাসাইনমেন্ট, অ্যাকচুয়ালি আমি একটা ম্যাটেরিয়ালস আপনাদের সাথে শেয়ার করব। আমার কথা শোনা যাচ্ছে? কেউ কথা বলছে না তো আমি আসলে বুঝতে পারছি না। জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, সো আমি আপনাদের যে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর যে রেফারেন্স বুকটা ছিল ডোমিনিক সালভেটরের, আমার বইটা হচ্ছে গিয়ে দেওয়া ছিল আমাদের
ইয়াতে দেওয়া ছিল, ফেসবুক গ্রুপে দেওয়া ছিল, যেখান থেকে খুঁজে বের করাটা খুব। সো এখন আমি আমার গুগল ক্লাসরুমে দিয়ে দিব, সো দ্যাট যে যে জয়েন করবে সেই আমার গুগল ক্লাসরুম থেকে রেফারেন্সটা নিতে পারবে। সো এটা একটু দেখেন, আমি আমার ইয়াটা দিয়ে দিচ্ছি, সরি যে আমি রেফারেন্স বানানটা ভুল লিখেছি, আমি এটা দেখাচ্ছে। সো ইউর রেফারেন্স অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি। এটা দিলাম। আমি হয়তো একটা কমেন্ট করলাম ডেসক্রিপশনে যে প্লিজ গো থ্রু প্লিজ থ্রু দা বুক, এটাও দিলাম। দিয়ে হচ্ছে কি আমি একটা ফাইল অ্যাড করব। সো আমি এখান থেকে দেখেন, আমি আমার যে ইয়া আছে, কম্পিউটার আছে, আমি সেখান থেকে ড্রাইভ অ্যাড করছি। সো আমি চলে গেলাম আমার যেখানে ফাইল আছে, আমি জানি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর ভিতরে ইন্ট্রোডাকশন রেফারেন্স বুকের মধ্যে রাখা আছে, যে ডোমিনিক সালভেটের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। সো আমি বুকটা আপলোড দিয়ে দিলাম এখানে। আমার বুকটা আপলোড হচ্ছে, আমি এই জন্য একটু সময় নিচ্ছি। সো এই যে আমার বুকটা আপলোড হয়ে গেছে, এই যে এখন সেভ হয়ে গেল। এখন এটা আমি পোস্ট করে দিলে আপনারা সবাই পেয়ে যাবেন। তা আমি এটা একটা টপিক সিলেক্ট, এটা একটা টপিক করেছে, তো ওই টপিকের আন্ডারে সবকিছু একটা সাথে আসে। তো আমি এটা টপিক দিলাম হচ্ছে কি বুক, ঠিক আছে। দেন অল স্টুডেন্ট, আমি চাইলে এখন সব স্টুডেন্টের সাথে এটা শেয়ার নাও করতে পারি, যে আগের মতো, যে আমার যদি মনে হয় সাপোজ ফাইলকে আমার পছন্দ হয়নি, ফাইলকে বইটা দিব না, আমি পেছি তোমার বইটা পাবে না। তো এরকম। তো জাস্ট আমি হচ্ছে গিয়ে এটাই দেখালাম, দেন আমি এটা পোস্ট করে দিলাম। তো যখন আমি এটা পোস্ট করব, যারা হচ্ছে কি অনলাইনে আছেন, যদি মেইলটা ওপেন থাকে দেখবেন যে আপনার কাছে কিন্তু এই যে বুক, দেখেন এটার আন্ডারে একটা স্ট্রিমে চলে আসছে। আপনার কাছে কিন্তু এখন একটা মেইল চলে আসার কথা, কেউ যদি নোটিস করে তাহলে হচ্ছে গিয়ে মেইলটা পেয়ে যাওয়ার কথা। মেইলটা কিছেন, এখন দেখবেন যে একটা মেইল আসবে আপনার কাছে। সো এই যে এরকম দেখতে পাবেন স্ট্রিমে গেলে যে লাইলা ফেরদৌসী পোস্টেড এ ম্যাটেরিয়ালস ইওর রেফারেন্স বুক অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, এটাতে ক্লিক করলে ওই যে রেফারেন্স বুকটা পেয়ে যাবেন। হ্যাঁ, এবং আপনি চাইলে এটাতে যে এটা যে আপনার ডাউনলোড করতে হবে এমন কোনো কথা নাই। আপনি ক্লাসরুমে বসেই হচ্ছে গিয়ে এটাতে আপনি স্টাডি করতে পারেন। যে দেখেন একজন আমাকে থ্যাংক ইউ জানিয়েছে, আমি চাইলে এটার রিপ্লাইও দিতে পারবো, ওয়েলকাম দিলাম সাপোজ, এরকম খুব ফাস্ট এখানে কাজ করা যায়। সো এখানে কিন্তু এভাবে এগুলো চলে আসবে। সো আই হোপ আপনাদের এটা হেল্প হবে। আর এই যে একইভাবে বললাম যে এখানে এইভাবে একইভাবে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এটা যেহেতু আমি ম্যাটেরিয়ালস দিয়েছিলাম, এখানে আপনার আসলে অ্যাসাইনমেন্ট সাবমিট করার জায়গা ছিল না, এজন্য হচ্ছে আপনি সাবমিট করতে পারেননি। আচ্ছা, সো এই হচ্ছে কথা। তাহলে ফাইনালি আমি যেটা যাচ্ছি, যে আমার মোটামুটি আমি তাহলে বুঝাতে পেরেছি যে গুগল ক্লাসরুমটা আমরা কিভাবে ইউজ করতে পারবো। গুগল ক্লাসরুমটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো। আর হচ্ছে গিয়ে আরেকটা যে রিকোয়েস্ট করেছিলাম, যে যদি কোনো প্রবলেম থাকে জাস্ট হচ্ছে গিয়ে গো থ্রু করবেন ইউটিউবে। সেটা হচ্ছে গিয়ে যদি আমার ক্লাস থেকেও গো থ্রু না করতে চান, আদার্স কিছু আরো চ্যানেল আছে যেখানে ভালোভাবে বলা থাকে যে কিভাবে হাউ টু জয়েন ইন গুগল ক্লাসরুম আর হাউ টু ক্রিয়েট এ গুগল ক্লাসরুম, ওখান থেকে যে আপনি মেইন টুলস গুলো দেখতে পারেন। অথবা ইনশাল্লাহ এখানে হচ্ছে গিয়ে আমাদের যে ইয়াটা আছে, প্লে লিস্টটা আছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, ওখানে আমি এটা আপলোড করে দেবো, এখান থেকে ওটা দেখে নিয়ে আপনার জন্য সুবিধা হবে। 3টা সাবস্ক্রাইবার বেড়ে গেল কিভাবে, ক্লাস করতে করতে 3টা সাবস্ক্রাইবার বেড়ে গেছে। আচ্ছা, যেই সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ। সো এরপরে চলে যাই হচ্ছে কি আমাদের মিড টার্ম অ্যাসেসমেন্ট, মানে মিড টার্মে আমাদের যে রেফারেন্স যেটা ছিল তো শেয়ার করলামই। মিড টার্মের হচ্ছে গিয়ে আমরা একটু গো থ্রু করবো যে আমরা আসলে কি কি পড়ে এসেছিলাম, এবং সেখান থেকে গাইডেন্স গুলো থাকলে আমি নিব। আচ্ছা, আর একটু বলে রাখি স্যাররা, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের মিড টার্মে মার্কিং পলিসিটা কি। মিড টার্মে হচ্ছে 15 মার্কস আপনার অ্যাসাইনমেন্টে আসবে, এন্ড 15 মার্কস হচ্ছে গিয়ে ভাইভা। আপনাদের ভাইভাটা হবে হচ্ছে গিয়ে 18 জুন
that means on Saturday, sorry, Saturday, I mean শনিবার from 10 AM 10টার সময় আমি শুরু করব। একই কথা আপনারা জানেন যে রোল ওয়াইজ প্রথম থেকে যেভাবে ফাইনালে ভাইভাটা অ্যাটেন্ড করেছিলেন ওইভাবে। সো আমার অ্যাকর্ডিং টু মাই যে শিডিউল সেখানে কিন্তু প্রথম রোলটা আমি দেখি হচ্ছে গিয়ে দেওয়ান ফয়সালের। সো উনাকে দিয়ে আমি কিন্তু আমার স্টার্ট করবো। দেওয়ান ফয়সালের পরে যার যার নাম আছেন এইভাবে একজনের পর একজন আসবেন। এবং এটা আমি রুলস সাধারণত ব্রেক করি না। ব্রেক তখনই হয় সাপোজ ধরেন দেওয়ান ফয়সালের পর আমি সাপোজ ধরুন ফুয়াদ, এখন আমি দেখলাম যে ফুয়াদ আমার ওয়েটিং রুমে নাই। সো ফুয়াদ ওয়েটিং রুমে না থাকা মানে হচ্ছে পরে যিনি থাকবেন তাকে আমি অ্যালাউ করে ফেলবো। এবং সময় লাগে, আপনি যদি রোল শেষের দিকে হয় তাহলে বুঝবেন যে প্রথম 3 ঘন্টার মধ্যে আপনার ভাইবা হওয়ার পসিবিলিটিস ভেরি পুয়ার। আমার ফাইনাল এক্সামিনেশনের সময় ভাইবা নিয়ে শেষ করতে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর সময় লেগেছিল 5.5 ঘন্টা। সো যদি ওইভাবে আমি চিন্তা করি যাদের শেষের দিকে রোল আছে তারা মোটামুটি 2-2.5 ঘন্টার পরে এসে খোঁজ দিবেন যে কত সিরিয়াল যাচ্ছে। সো ওইভাবে আপনার অ্যাসাইনমেন্ট আমি দিব। সো আমরা চলে যাই ইন্টারন্যাশনাল ইকোনমি। সো আমাদের বইটা আপনারাও এটা পাবেন। সো এখানে একই ভাবে কন্টেন্ট থেকে আপনি ডিরেক্টলি চলে যেতে পারবেন, আপনার জন্য সুবিধা হবে। একই বই, সেম বইটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা আমাদের কভার পেজটা দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে আসলে কন্টেন্ট একটু যাই, যেহেতু আমার একটু মনে করাই দিতে হবে আপনাদের যে আমরা আসলে কি কি পড়ে আসছি। আমরা হচ্ছে গিয়ে প্রথমে পড়েছিলাম হচ্ছে গিয়ে চ্যাপ্টার, না আমরা তো এটা পড়ি নাই, চ্যাপ্টার 1 ছিল, ওটা কোথায় গেল? ও আচ্ছা। সো আমরা এখানে হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে যে পার্ট 1 এ যেটা হচ্ছে এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করেছিলাম। সো সেই ক্ষেত্রে টেবিল অফ কন্টেন্টের ফার্স্ট পেজটা মিসিং হয়ে গেছে। সো আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল চ্যাপ্টার 1 আমরা পড়েছি। ইনফ্যাক্ট যে চ্যাপ্টারটা নিম ছিল এটা দিয়ে আমরা হচ্ছে স্টার্ট করেছিলাম। সো ইন্ট্রোডাকশন হচ্ছে এটা দিয়ে স্টার্ট করেছিলাম। ইন্ট্রোডাকশনের পরে আমরা চ্যাপ্টার 2 চলে গিয়েছিলাম। চ্যাপ্টার 2 ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর আস। এখানে ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস এন্ড আদার্স নিয়ে আমাদের কোশ্চেন ছিল, অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস নিয়ে ছিল, মার্কেন্টালিজম নিয়ে প্রশ্ন ছিল, অনেক কিছু ছিল। অ্যাডাম স্মিথের থিওরিটাকে, রিকার্ডো থিওরি কি, যারা হচ্ছেন গিয়ে বেসিক মাইক্রো ইকোনমিক্স পড়েছেন তারা সবাই মনে হয় জানেন স্মিথ ইজ দ্য forefather of economics। তো তার থিওরিটা নিয়ে আমরা পড়ি। চ্যাপ্টার 3 আমরা স্ট্যান্ডার্ড থিওরি অফ ইন্টারন্যাশনাল ট্রেড, এবং এখানে আমরা কিন্তু হচ্ছে গিয়ে প্রায় ইনক্রিজিং কস্ট, ডিক্রিজিং কস্ট, তারপরে হচ্ছে এমআরটি, এমআরএস এগুলো সম্পর্কে পড়ে। আপনাদের মনে হতে পারে যে আমরা মাত্র 3টা চ্যাপ্টার পড়েছি, কিন্তু আসলে আমাদের এখানে কি জানি বলতেছি, 3টা চ্যাপ্টার হচ্ছে এখানে পড়েছি। এবং এখানে হচ্ছে গিয়ে আমাদের যেটা হচ্ছিল যে আমরা এখান থেকে কোশ্চেন গুলো আসলে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন ছিল। আজকে আসলে এটাই ডিসকাশন করবো যে আমি এখান থেকে আসলে শর্ট কোশ্চেন গুলো কিভাবে করবো। তো আমি আমার কন্টেন্টে চলে যাই, চ্যাপ্টার 1 এ যাই প্রথমে। সো ইন চ্যাপ্টার 1 এখান থেকে আসলেই আমার ব্রড কোশ্চেন করার মতো, যখন আমি ভাইভা নিব আমার জন্য কিন্তু এরকম ভাবে যে চ্যাপ্টার 1 থেকে আমার জন্য সুবিধা আছে, আমি খুব মজার হচ্ছে আপনাদের জন্য শর্ট কোশ্চেন করতে হবে। সো আমি এখান থেকে ফার্স্ট কোশ্চেন করতে পারি, হোয়াট ইজ গ্লোবালাইজেশন। হ্যাঁ, সিম্পল কনসেপ্ট যে গ্লোবালাইজেশনটা কি, এটা নিয়ে তো আমরা প্রথমে স্টার্ট করলাম যে গ্লোবালাইজেশন কি। দেন আমরা কি সমস্যা করলাম, ম্যাম অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা আমাদের একটা স্লাইড থেকে পড়ানো হয়েছিল। হ্যাঁ আমি সরি, আমি একটু ইয়াতে যাচ্ছি, আমার স্ক্রিনটা হচ্ছে শেয়ার করা, তো আমি একটু স্টপ করছি। হ্যাঁ, স্ক্রিনটা চলে গেছে, আমি কোনোভাবে এটার ফুল স্ক্রিনে আনতে পারছি না। আচ্ছা, সো যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে গ্লোবালাইজেশন কি, এটা দিয়ে আমরা আসলে স্টার্ট করব। এটা আমি এটার জন্য একটা স্লাইড আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং আপনাদের মনে আছে কিনা, অ্যাজ ফার আই রিমেম্বার আমি বলেছিলাম এটার জন্য হচ্ছে ওপেন মানে
অনলাইন কন্টেন্ট ইজ ওপেন ফর দিস চ্যাপ্টার, সো আপনি যেখান থেকে খুশি সেখান থেকে পড়েন, আমার কোনো সমস্যা নেই। দেন গ্লোবালাইজেশনে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারি যে আইফোন আমাদের দেশে যে সেল হচ্ছে বা আমাদের দেশে যে আরএমজি প্রোডাক্ট ইউএসএ তে সেল হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? এটা কিন্তু থ্রু দ্য গ্লোবালাইজেশন হচ্ছে, যে আমার প্রোডাক্টের ইনফরমেশন ওদের কাছে যাচ্ছে, ওদের প্রোডাক্টের ইনফরমেশন আমার কাছে আসে, আমি সেল করছি, এগুলো ঠিক আছে, এগুলোতে আসবো। এগুলো নিয়ে পর মেইন কথা হচ্ছে এই চ্যাপ্টারটা একবার রিডিং করবেন, তাহলেই দেখবেন যে আপনি কোনো কিছু মেমোরাইজেশনে যেতে না, জাস্ট একটা রিডিং দিবেন, দেখবেন যে আপনার কিন্তু চলে আসবে। তারপরে আমরা কিন্তু আমার স্লাইডে এরকম দেওয়া ছিল যে গ্লোবালাইজেশন চ্যালেঞ্জেস, আমরা কিছু চ্যালেঞ্জেস ফেস করি গ্লোবালাইজেশনের জন্য। তো সেই চ্যালেঞ্জেস গুলো নিয়ে আমি হচ্ছে গিয়েছিলাম। আচ্ছা, পাশাপাশি দুটোই হচ্ছে আমি চ্যাপ্টারটা দেখানোর পরে আমি আমার স্লাইডটাও আপনাদের সাথে দেখাবো যে আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের স্লাইডে কি কি দেখেছিলাম। সো গ্লোবালাইজেশনের চ্যালেঞ্জেস একটা পয়েন্ট ছিল। এই চ্যালেঞ্জের সাথে হচ্ছে কি আমরা পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড, মানে কিছু খারাপ দিক ছিল, ভালো দিক ছিল, কিছু ক্ষেত্রে আমরা খুব প্রবলেম ফেস করছিলাম, পরবর্তীতে হচ্ছে গিয়ে আমাদের প্রবলেম গুলো সলভ করছিলাম। আচ্ছা, তারপরে ইন্টারন্যাশনাল ট্রেড ফ্লো, এগুলা হচ্ছে জাস্ট রিডিং দিব যে কেন আসলে আমরা ট্রেডটা, ইন্টারন্যাশনাল ট্রেডটা করি, এবং এই ফ্লোটা হিসেবে নরমালি ফ্লোটা হয় হচ্ছে গিয়ে আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশনে। তো সেই ফ্যাক্টরস অফ প্রোডাকশনে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ল্যান্ডটা তো আসলে মানে ট্রেড করা যায় না, সো লেবার এন্ড ক্যাপিটাল কিভাবে আসলে থ্রু দ্য গ্লোবালাইজেশন আমার ফ্লো হচ্ছে, সেটা নিয়ে একটু কথা বলার পরে হচ্ছে ওই যে আমাদের একটা মজার মডেল ছিল, মিস করে গেলাম, এটা ছড়াই ফেললাম, সেটা হচ্ছে কি গ্র্যাভিটি মডেল, যেটা আমরা দেখেছিলাম যে দুটো দেশের মধ্যে গিয়ে ট্রেড ভলিউম অফ ট্রেড ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স বিটুইন টু কান্ট্রিজ এন্ড the size GDP size of those two countries, এই দুটোর উপর যে ডিপেন্ড করে, এটার উপর আমরা গ্র্যাভিটি মডেল পড়েছিলাম, যেটা কিনা আমাদের বইয়ের 1.3 তে আমার দেওয়া ছিল, ওখানে হচ্ছে কি একটু গো থ্রু করলে এটা পাবেন। সো আমাকে একটু সময় দেন, আমি হচ্ছে কি আবার স্লাইডটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই এই চ্যাপ্টারের আমাদের কিন্তু আমরা একটা স্লাইড ফলো করেছিলাম। আচ্ছা, আমি স্লাইডটাও আপনাদের গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, আনফরচুনেটলি আমি স্লাইডটা খুঁজে পাচ্ছি না, হ্যাঁ এখন যেতে খুঁজে বের করতে গেলে আমার অনেক সময় লাগবে। তো ম্যাম আমি যদি স্লাইডটা তো অলরেডি ফেসবুক গ্রুপে দেয়া আছে। ফেসবুক গ্রুপে দেওয়া আছে? यस ম্যাম। আচ্ছা, আমি স্লাইডটা হচ্ছে খুঁজে পাচ্ছি না, যদি আমি স্লাইডটা খুঁজে পাই তাহলে আমার গুগল ক্লাসরুমে হচ্ছে কি আমি আমার স্লাইডটা দিয়ে দিব, সো যাতে আপনাদের ওখান থেকে হলো আপনি দেখে নিতে পারেন। এখন আমি ইয়াতে কম্পিউটার খুঁজে পাচ্ছি না। ওকে, তো তাহলে চ্যাপ্টার 1 থেকে আমি কি কি পড়বো সেটা একটু বলি। একই জিনিস গ্লোবালাইজেশন কি সেটা সম্পর্কে বলবো, দেন গেট সাম we will get some ideas why we are in the globalized world, then how the international trade came through the globalization, then আমরা পড়বো what are the challenges of globalization, what are the positive and negative side of globalization, and finally the gravity model. সো এখান থেকে ছোট ছোট প্রশ্ন করবো, আমি হয়তো কোশ্চেন করতে পারি যে সাপোজ নাহিদ টেল মি হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ইন গ্লোবালাইজেশন, উনি হয়তো একটা পয়েন্ট বললেন যে বিকজ অফ দিস উই আর ফেসিং থ্রেট ফর আওয়ার কটেজ ইন্ডাস্ট্রিজ। তা আমি ওকে বললাম যে আচ্ছা এটা একটু এক্সপ্লেন করেন, কটেজ ইন্ডাস্ট্রি কি বা কি ধরনের থ্রেট আমরা পাচ্ছি। তো এইভাবে আগালেই হচ্ছে মোটামুটি অ্যান্সার পেয়ে যাবেন। এটার জন্য ওই যে বলছি যে সুবিধা হচ্ছে এটাই যে এলাবোরেটলি আমাদের যাওয়ার কোনো জায়গা নাই এখানে। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে যদি মনে হয় যে না আমি এত ভালো করে পড়তে পারছি না, এত পুরো চ্যাপ্টারটা আমার পক্ষে পড়া সম্ভব না ম্যাডাম, আমি এত পড়তে পারি না, তাহলে আপনার জন্য একটা সুবিধা আছে, সেটা হচ্ছে সামারিতে চলে যাবেন। চ্যাপ্টারের শেষে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সামারি দেওয়া আছে, স্পেশালি এই চ্যাপ্টারের জন্য আমার কাজে লাগবে। সামারিটা গো থ্রু করবেন, সামারিতে প্রত্যেকটা পয়েন্ট শর্টকাটে দেওয়া আছে। সো এই যে আমি সামারিতে গেলাম, দিস কন্টেন্ট থেকে ডিরেক্টলি সামারিতে চলে গেলাম, পেজ 18 এ আছে। তো এখানে সামারি থেকে পড়লেও কিন্তু আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই চ্যাপ্টারে আমরা আসলে কি কি পড়েছি। ওকে, এবার চলে যাই হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2, যেটা আমাদের পার্ট 1 এর আন্ডারে পড়ে। যে আমরা এই বইটাতে 3টা পার্ট করা আছে, তো সেটার একটা পার্ট হচ্ছে পার্ট 1, যেখানে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড থিওরি নিয়ে আলোচনা করি। সো এটার আন্ডারে আমার চ্যাপ্টার 2টা প্রথমে আসে, পেজ 30। আপনাদের যে পিডিএফ ফাইলটা শেয়ার করা হবে এটা 30 পেজে পাবেন। সো চ্যাপ্টার 2 অ্যাকচুয়ালি বেসড অন দ্য থিওরি দ্যাট ইজ দ্য ল অফ কম্পারেটিভ এন্ড
অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস, মেইনলি আসলে আমরা অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস এর থেকে কম্পারেটিভ অ্যাডভান্টেজেস লটাকে বেশি ফলো করি, এবং মডার্ন ওয়ার্ল্ডে আমরা সাধারণত ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেসটাই ফলো করে থাকি। সো এই কারণে এই চ্যাপ্টারে হচ্ছে গিয়ে ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস এর উপরেই মেইনলি চ্যাপ্টারের নেমটাও এটার উপরে দেওয়া এবং ফোকাসটাও আসলে মেইনলি ওটার উপরেই করেছে। So in this chapter, first you will get idea about what is mercantilism. Introduction এতে এটাই বলবে যে what is the basis for trade, এগুলা জাস্ট go through করব যে basis for trade কি, or gain from trade কি, তারপরে exchange rate জিনিসগুলো কি, এগুলো নিয়ে কথা বলবে, এখানেই বলে ফেলবো। সো এগুলো নিয়ে আমরা যাব, আইডিয়া নিব, এখান থেকে কোনো ওরকম মেমোরাইজেশনের কোনো জায়গা নেই। দেন মার্কেন্টালিজম, মানে মার্কেন্টালিস্ট ভিউ অফ ট্রেড, মার্কেন্টালিস্টদের ভিউটা কি ছিল? মার্কেন্টালিস্টদের আমরা দেখেছিলাম যে ওনারা ছিল এমন যে ওনারা হচ্ছেন গিয়ে যে ওনাদের সময় থিওরিটা এমন ছিল যে মার্কেন্টালিস্ট ভিউ অফ ট্রেড, যে দুটো দেশের মধ্যে ট্রেড মানে একটা দেশ কোনো এক্সপোর্ট করবে না, খালি কোনো ইম্পোর্ট করবে না, খালি এক্সপোর্ট করবে। কারণ কি? কারণ তাদের রিসোর্স অ্যাকুমুলেশন করতে হবে, গোল্ডটাকে জমায় রাখতে হবে, এরকম একটা থিওরি তাদের মধ্যে ছিল। এই থিওরিটাকে আমরা বলছিলাম হচ্ছে কি যে মার্কেন্টালিজম থিওরি। সো এই মার্কেন্টালিস্ট ভিউজ অন ট্রেডটা কি এটা সম্পর্কে গো থ্রু করবেন, জাস্ট আমাকে বোঝাতে পারলেই হলো এটা আসলে থিওরিটা কি। তারপরে আসলে আছে ডাজ মার্কেন্টালিস্ট ভিউ অফ ট্রেড কি এক্সিস্ট করে কিনা সেটা নিয়ে কথা আছে। এবং হ্যাঁ, আমরা দেখেছি যে রেনেসাঁ যুগ বা মেইনলি হচ্ছে গিয়ে আমরা যে মডার্ন ইকোনমিক্স যে এরাটা, যখন থেকে মডার্ন ইকোনমিক্স স্টার্ট হয় তার আগ পর্যন্ত যে ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস ছিল সেটা পুরোটাই হচ্ছে এই ভিউ মার্কেন্টালিস্ট ভিউদের উপরেই ডিপেন্ড করেছিল। এবং ইভেন ইন 21st centuries in UN, that means United Nations, ইউরোপিয়ান ইউনিয়ন, my mistake, যেটা ইউরোপিয়ান ইউনিয়নদের মধ্যে এখন পর্যন্ত মার্কেন্টালিজম ভিউটা আছে। ওরা ইউরোপিয়ান ইউনিয়নের বাহিরে আসলে কোনো প্রকার কোনো হচ্ছে গিয়ে আপনার ইম্পোর্ট করে না, খালি হচ্ছে গিয়ে এক্সপোর্ট করে। তারপর হচ্ছে এখন ইউএসএ এই পলিসিতে গেছে, এই যে ইউএসএ এন্ড চায়না ট্রেড ওয়ারে যাওয়ার জন্য হচ্ছে কি তাদের মধ্যে এই ধরনের পলিসি গুলো আসছে, সেগুলো নিয়ে জাস্ট একটু গো থ্রু করবো। তারপরে যে জাপান একসময় নিয়েছিল, যে জাপান যেটা করছিল যে তাদের প্রোডাক্ট হচ্ছে কি সে ইউএসএ তে সেল করছিল না, এরকম। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে দ্য ট্রেড বেসড অন দ্য অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস। জাস্ট থিওরিটা কি এটা আমাকে বোঝাতে পারলেই হলো। থিওরিটা কি ছিল আমি একটু বোঝাচ্ছি, যে দুইটা কান্ট্রির মধ্যে যখন ট্রেড হয়, ট্রেডটা ডিপেন্ড করে হচ্ছে কি, এমন আমি এটার জন্য একটা টেবিল আছে, আমি টেবিলটা দেখাই বলি তাহলে সুবিধা। সো এখানে আমরা দুটো কান্ট্রি দেখতে পাচ্ছি, ইউএসএ এন্ড ইউকে। দে আর প্রোডিউসিং টু প্রোডাক্ট, হুইট এন্ড ক্লথ। ইউএসএ আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএ হ্যাজ অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস, মানে ইউএসএ মোটামুটি কম সময়ে কম টাকায় তৈরি করতে পারে যে জিনিসটা, সেটা হচ্ছে হুইট। ইউকে তৈরি করতে পারে হচ্ছে ক্লথ। সো যখন ইউএসএ এবং ইউকে আপনার ট্রেডে যাবে, এক্ষেত্রে যেটা হবে যে ইউএসএ যেটাতে মোস্ট বেনিফিশিয়াল, অর্থাৎ যেটাতে সে অ্যাকচুয়ালি এক্সপার্টিস আছে বা যেটা তৈরি করতে তার কম সময় লাগে, সে প্রডিউস করবে এবং এক্সপোর্ট করবে। আর ইউকে যেটা করবে যে তারও যে প্রোডাক্টটাতে এফিসিয়েন্সি আছে বা এক্সপার্টিস আছে, সে সেই প্রোডাক্টটা তৈরি করবে এবং এক্সপোর্ট করবে। সো দ্যাট হোয়াট হ্যাপেন হিয়ার, US will export wheat এক্সপোর্ট করবে, আর ইউকে এক্সপোর্ট করবে হচ্ছে গিয়ে ক্লথ। এবং এক্ষেত্রে যেটা হবে যে ইউএসএ যখন হচ্ছে গিয়ে আমার হুইট এক্সপোর্ট করতে যাবে, হুইট এক্সপোর্ট করতে গেলে সে 6টা হুইট এক্সপোর্ট করবে, কিন্তু সেটার এগেনস্টে সে ইউকের কাছ থেকে 6টা হুইট এক্সপোর্ট করবে, কিন্তু সে এগেনস্টে ইউকের কাছ থেকে কিন্তু 6টা ক্লথ পাবে। সো দ্যাট তার প্রফিট কি হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি ইন দ্য মিন টাইম ইউকে মানে শুধুমাত্র 4টা ক্লথ তৈরি করতে পারতো। সো ইউএস এর কাছ থেকে যদি 4টা ক্লথ মানে 6টা হুইট তৈরি করে 6টা ক্লথও নেয়, তারপরেও হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে 2টা ক্লথের কিন্তু হচ্ছে গিয়ে বেনিফিটস থাকে, সো দ্যাট সে কিন্তু 2টা ক্লথ এখানে বেনিফিট পেয়ে যাচ্ছে। আমি শর্টকাটে যাচ্ছি যেহেতু আপনারা এগুলো সম্পর্কে আইডিয়া রাখেন। ইন দ্য মিন টাইম ইউকের কি হবে, ইউকের যেটা হবে যে ইউকে হচ্ছে গিয়ে ওই যে একই কথা, 6টা হুইটের এক্সচেঞ্জ রেট আমার এখানে ছিল যে 6টা হুইট ইজ ইকুয়াল টু 6টা ক্লথ, এরকম। সো ইউকে হচ্ছে গিয়ে শুধু ক্লথ প্রোডাকশনে কনসেন্ট্রেশন দিবে এবং সে 6টা হচ্ছে গিয়ে ক্লথ দিয়ে 6টা হুইট মানে এরকম এক্সচেঞ্জ রেটে আসবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গিয়ে ইউকে, মানে আমরা তো এখানে টাইম ধরে আগাই, সো ইউকে এই যে মানে
এখানে যেটা তৈরি করবে সেটা 5টা, মানে ওই সময়ের মধ্যে যে 6টা ক্লথ তৈরি করবে তার টাইম মানে আওয়ার সেভ হবে হচ্ছে কি 5 ঘন্টা। 5 ঘন্টায় যদি সে 5 ঘন্টা যদি সে সেভ করে, তাহলে 5 ঘন্টায় সে কতগুলো ক্লথ তৈরি করতে হবে? 5 গুণ 6 is equal to 30 units of cloth. So 30 units of cloth সে তৈরি করলো। 30 units of cloth তৈরি করে সে ইউকে তে পাঠিয়ে দিল, ইউএসএ তে পাঠিয়ে দিল মাত্র 6টা ক্লথ। তাহলে তার কাছে বাকি থাকলো কত? 24 ক্লথ, কিন্তু তার প্রফিট। সো 24টা ক্লথ তার প্রফিট হিসেবে চলে আসলো। সো টাইমিং হিসাব করে আমি দেখলাম যে টাইমটা এখানে ওরা সেভ করছে, সেই টাইমটা হিসাব করে আমি আগালে থিওরি অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস, অর্থাৎ আমি যেটা সবচেয়ে তৈরি করতে পারি ভালো, মানে আমার সবচেয়ে ভালো তৈরি করতে পারি যে জিনিসটা, সেটা আমি এক্সপোর্ট করবো, এবং যেটা তৈরি করতে পারি না সেটা ইম্পোর্ট করে নিয়ে আসবো। এই থিওরিতে গেলে দুইটা কান্ট্রি হচ্ছে ইকুয়ালি, একটা কান্ট্রি একটু বেশি বেনিফিটেড হচ্ছে, কিন্তু এমন হয় না যে একটা কান্ট্রি বেনিফিটেড হচ্ছে আর একটা হচ্ছে না। ওকে, পরবর্তীতে আমরা যেটাতে চলে যাই সেটা হচ্ছে গিয়ে দ্যাট ইজ দ্য থিওরি অফ, মানে এই অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস থিওরিটা যদিও আমরা যখন অ্যাডাম স্মিথ এটা দেয়, এটা মানে সবাই খুব অবাক হয়ে গেছে, যেরকম একটা থিওরি ধরেও যে একটা ট্রেড হতে পারে যে দুইটা কান্ট্রি বেনিফিটেড হচ্ছে। পরবর্তীতে এই থিওরিতে কিছু প্রবলেমস দেখা দেয়, মার্কেন্টালিস্টদের ভিউর এগেইনস্টে চলে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুইটা কান্ট্রির মধ্যেই আসলে একটা কান্ট্রি সব প্রোডাক্ট তৈরি করতে পারে আর একটা কান্ট্রি সব প্রোডাক্ট তৈরি করতে পারে না, অর্থাৎ একটা কান্ট্রি দেখা যায় যে সবকিছু তৈরি করতে কম্পারেটিভলি অ্যাডভান্টেজেস আছে আর একটা কান্ট্রি থাকে না। সো এই ক্ষেত্রে আসলে ট্রেডটা কিভাবে হবে এটা সম্পর্কে ডেভিড রিকার্ডো in his book Principle of Political Economy and Taxation, it published on 1817 century, সে এই বইটাতে আসলে এখানে লেখেন যে how the what are the drawbacks of theory of absolute advantages and how we can overcome this. সো এটা ওভারকাম করার জন্য তিনি এই বইটা লেখেন, এবং সেই বইতে কিন্তু আমরা তার এক্সপ্লেনেশনটা পাই। তো ওনার এক্সপ্লেনেশনটা ছিল এরকম যে ধরেন এখানে আমরা আবার একটা আসলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি again there are two countries, US and UK, same they are producing two products, wheat and cloth, but here the problem is that USA can produce 6 units of wheat or 4 units of cloth per hour, and you can produce 1 unit of wheat and 2 units of cloth per hour. So আমরা দেখতে পাচ্ছি in both cases USA has absolute advantages to producing both of the product. So তাহলে তার ইউএসএর আসলে ট্রেডে যাওয়ার কথা না। এরকম কেসও, অর্থাৎ একটা কান্ট্রির যদি দুইটা প্রোডাকশনেই আমার হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজেস থাকে, কম্পারেটিভলি অ্যাডভান্টেজেস থাকে, তারপরেও ইট উইল গো ফর দ্য ট্রেড এন্ড হাউ দ্য ট্রেড উইল হ্যাপেন, আমরা কিন্তু পরবর্তীতে এখানে এটাই আলোচনা করেছিলাম। এখানে আমরা দেখেছিলাম তখন ইউএসএ দেখবে যে দুইটার মধ্যে কোনটা সে সবচেয়ে বেশি ভালো তৈরি করতে পারে। সো দেখা গেল যে 1 ঘন্টা আমি 6 ইউনিট আমি মানে আটা তৈরি করবো, অথবা 4 ইউনিট কাপড় তৈরি করবো, তাহলে ভালোভাবে হিসাব করলে আমার মেইনলি ফুড প্রোডাকশনে যাওয়া উচিত। সো ইউএসএ কি করবে? ফুড প্রোডাকশনে যাবে, কিন্তু ইউকে কে একটা কন্ডিশন দিয়ে দিবে যে আমি উইথ প্রোডাকশনে যাচ্ছি, কিন্তু তুমি আমার সাথে ট্রেড করবা ক্লথ দিয়ে, এবং তোমাকে এই এক্সচেঞ্জ রেটটা সেই ডিসাইড করবে। এখানে একটা ডোমিনেটিং কান্ট্রির বিষয় চলে আসে। এবং এখানেও আমরা দেখেছিলাম যে এইভাবে করার পরে এখানেও আমাদের একটু লিখে দেখাই, এখানেও আমার এক্সচেঞ্জ রেট ছিল হচ্ছে গিয়ে 6 units of wheat against to 6 units of cloth, এইভাবেই ছিল বিষয়টা। এবং আমি সেক্ষেত্রে ইউএস এর যেটা বেনিফিটস দেখতে পেয়েছিলাম যে ইউএস এর যেটা হয় যে সে 6 units of cloth যখন সেল করছে ইউকের কাছ থেকে সে 6 units of cloth পেয়ে নিচ্ছে, পেলে হচ্ছে গিয়ে in the meantime সে কতটুকু প্রডিউস করতে পারতো? সে প্রডিউস করতে পারতো অনলি মানে 1 ঘন্টা সেভ করলো সে, সো 1 ঘন্টায় সে 4 ইউনিট ক্লথ তৈরি করতে পারতো। সো তার বেনিফিটস হচ্ছে কি 2 ইউনিটস অফ ক্লথ জাস্ট লাইক বিফোর। বাট ইউকের কি হচ্ছে, ইউকে এখানে মজাটা বেশি পাচ্ছে, মানে ইউকের হচ্ছে বেনিফিটসটা বেশি হচ্ছে। ইউকের যেটা হচ্ছে, ইউকে হচ্ছে গিয়ে 6 ইউনিটস অফ ক্লথ দিচ্ছে, মানে 6 ইউনিট divided by 2 is equal to 3 hours, 3 ঘন্টা সময় সে সেভ করছে। তো 3 ঘন্টা সময় সেভ করলে সে হচ্ছে গিয়ে এই সময় কতটুকু প্রোডাক্ট তৈরি করতে পারতো? 3 ঘন্টা সময়ে সে 3 গুণ 4, হিসাবটা কেন ভুল করতেছি, আচ্ছা এখানে উইথ দিয়ে হিসাব করে, সো 3 ঘন্টায় সে হচ্ছে 3 ঘন্টা সেভ করতে পারছে। তো 3 ঘন্টা সেভ করলে 3 ঘন্টা সেভ করে সে ইউএস এর কাছ থেকে হচ্ছে গিয়ে 6 ইউনিটস অফ হুইট পেলো এক্সচেঞ্জ রেট করে। সো এই 3 ঘন্টায় সে যদি হুইট প্রোডাকশনে যেত, তার হুইট প্রোডাকশন কতটুকু হতো?
1 ঘন্টায় সে একটা হুইট তৈরি করতে পারে, তাহলে 3 ঘন্টায় কয়টা তৈরি করতে? 3টা হুইট তৈরি করতে পারতো। সো হুইট দিয়েও যদি আমি ক্যালকুলেশন করি, আমি দেখতে পাচ্ছি যে 3 ইউনিটস অফ হুইট কিন্তু তার এখানে নিট বেনিফিটস, এটাই বলতে চাচ্ছেন যে যদি ওই যেই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করছে সেটার প্রোডাকশনে বের করতে যায়। একইভাবে ক্লোথ দিয়েও বের করা যায়। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা যাবে যে যেহেতু তার 3 ঘন্টা সেভ হবে, সো 3 ঘন্টা সেভ হওয়ার কারণে তার দেখা যাচ্ছে যে সে 12 ইউনিট অফ ক্লোথ তৈরি করবে, 12 ইউনিটস অফ ক্লোথ তৈরি করবে। 12 ইউনিটস অফ ক্লোথের মধ্যে সে হচ্ছে গিয়ে 6 ইউনিটস দিয়ে দিবে ইউএসএ কে 6 ইউনিটস দেওয়ার পর তার কিন্তু 6 ইউনিটস নিট বেনিফিটস থাকে। তো এইভাবে দেখা গেল যে যেখানে ইউকে একটা সময় ইউএস এর সাথে আপনার ট্রেডই করতে পারছিল না, যেহেতু তার কোনো প্রকার কোনো absolute advantages নাই to producing any of the goods, তারপরে under the theory of comparative advantages it can go for the trade, এবং সেখানে বেশ ভালো মতো তাদের একটা বেনিফিটস এরকম। তারপরে যে এখানে গেইন ফ্রম ট্রেড, এখানে তো জিনিসগুলোকে এলাবোরেটলি এক্সপ্লেন করেছে, এটা পড়বো। এখানে জাস্ট হচ্ছে একই মজার বিষয় হচ্ছে গিয়ে যেহেতু আমাদের নরমাল হচ্ছে গিয়ে ভাইভা বেসড হবে, সো এত মানে এলাবোরেটলি মেমোরাইজেশনের দরকারই নেই, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হলো। তারপরে যেটাতে আমি যেখান থেকে আমি প্রশ্ন করতে পারবো সেটা হচ্ছে কি যে যখন আমরা থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস আমরা লেবার থিওরি অফ ভ্যালু দিয়ে চিন্তা করি, যে আমরা দেখা যায় যে থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস আসলে অনেকগুলো কি পয়েন্টস এর উপর বেস করে, অনেকগুলো অ্যাজাম্পশনের উপর বেস করে দাঁড়িয়ে আছে। যেমন দুইটা কান্ট্রি হতে হবে, দুটো কমোডিটিস হতে হবে, তাদের মধ্যে ফ্রি ট্রেড থাকবে, পারফেক্ট মোবিলিটি অফ লেবার থাকবে, কনস্ট্যান্ট কস্ট অফ প্রোডাকশন থাকবে, নো ট্রান্সপোর্টেশন কস্ট, এরকম অনেকগুলো অ্যাজাম্পশন থাকে, মানে 7টা অ্যাজাম্পশন থাকে। 7টার মধ্যে প্রথম 6টা অ্যাজাম্পশন দিয়ে এই থিওরিটাকে পারফেক্টলি প্রুফ করা যায় যে হ্যাঁ থিওরিটা ওকে। বাট লাস্ট যে অ্যাজাম্পশনটা আছে লেবার থিওরি অফ ভ্যালু, এটা দিয়ে আসলে এই থিওরিটা প্রুফ করা যায় না। সো তখন আমরা এখানে চলে গেলাম যে আসলে হোয়াট ইজ লেবার থিওরি অফ ভ্যালু এবং হাউ উই আর গোইং টু প্রুভ দ্য অপরচুনিটি কস্ট the comparative advantages theory using the opportunity cost. So এটার জন্য আমাদের প্রথমে হচ্ছে কি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার নিয়ে আসতে হয়। যাদের ভুলে গিয়েছেন তাদের জন্য একটু মনে করাই দিই, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার হচ্ছে এমন একটা গ্রাফ যে গ্রাফ আপনাকে দেখাবে যে আপনার কান্ট্রিতে, আমি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের ছবিটা খুঁজতেছি, এই যে this is the production possibility frontier for US and UK. So production possibility frontier actually shows you the combination of output using the ইনপুট, মানে যেটাকে বলা যায় ইনপুটটা এখানে বলে যে যেই অ্যাভেলেবল ইনপুট আপনার আছে, দ্যাট মিন্স দ্য অ্যাভেলেবল ইনপুট এন্ড টেকনোলজি ইউ হ্যাভ। ঠিক আছে, সো দেখা যাচ্ছে যে ইউএস এর কাছে যে অ্যাভেলেবল টেকনোলজি এবং ইনপুটস আছে, দ্যাট মিন্স লেবার এন্ড ক্যাপিটাল, সেটা ইউজ করে this PPF, আমি যেটাতে স্পটলাইট দিয়ে দেখা যায়, this PPF will give you different combination of output. For example, at a point USA can produce 60 units of cloth and 90 units of wheat, or at this point আমি যেটাতে এখন দিয়ে রেখেছি মাউসটা, সেখানে হচ্ছে UK can produce 100 units of cloth and 30 units of wheat using its available technology and inputs. So এরকম different combination of output দেখাবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা আউটপুট তৈরি করতে আমার সেম অ্যামাউন্টের মানে ইনপুট লাগবে। ধরেন আমার যদি ইউএস এর 100 লেবার থাকে, ইউএস এই 100 লেবার ইউজ করে এই পিপিএফ এর যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে যে ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট আছে সেটা তৈরি করতে পারবে। ইন দ্য সেম থিং ফর ইউকেরও যে ধরেন ইউকেরও 100 লেবারই আছে, এইটুকুই তার ইনপুট, এই 100 জন লেবার ইউজ করে সে এ পয়েন্টে প্রোডাকশনে যেতে পারে, এই যে আমি এখন যেখানে মাউস নিলাম এই পয়েন্টে প্রোডাকশনে যেতে পারে। তো প্রথমে পিপিএফ এর কনসেপ্টটা নিয়ে আসে এখানে এইটা প্রমাণ করার জন্য, লেবার থিওরি অফ ভ্যালু। পিপিএফ এর কনসেপ্টটা নিয়ে আসার পরে হচ্ছে গিয়ে আমরা দেখা গেল যে ওই যে আমরা যে ট্রেড করছিলাম সেই ট্রেডের কথাটাতে গেল, যে আমরা এখানে ট্রেড হিসেবে নিলাম যে, একটু সময় দিবেন আমি এটা একটু টেক্সট লিখবো, মানে লিখে দেখাবো। সো এখানে হচ্ছে কি আমরা দেখতে পেলাম যে আমাদের এক্সচেঞ্জ রেটটা এরকম হলো যে আমি একটু ভুলে গেছি এখানে 66 ছিল না 70 ছিল, 70 ছিল ম্যাম 70 ছিল। তো আমরা এখানে এক্সচেঞ্জ রেটটা ধরে নিলাম হচ্ছে কি 70 ইউনিটস অফ হুইট এগেইনস্ট এক্সচেঞ্জ উইথ 70 ইউনিটস অফ ক্লথ, এরকম ছিল, দুটোর এক্সচেঞ্জ রেট ধরলাম। আচ্ছা দুটোর তারপরে আমার যেটা হলো যে আমি দেখি তো ইউএস এর কি অবস্থা হয়,
সো ইউএসএ যখন হচ্ছে গিয়ে আমি ট্রেডটা দেখতে চাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে ইউএসএ এখন যখন তার ওই যে আমরা বের করে নিয়েছিলাম যে ওনার কম্পারেটিভলি অ্যাডভান্টেজেস কোন প্রোডাক্ট তৈরিতে, অবভিয়াসলি হচ্ছে গিয়ে আপনার হুইট প্রোডাকশনে। সো যখন ট্রেড এসে যাবে সে আর কোন ক্লথ তৈরি করবে। সো বিফোর ট্রেড ইট ওয়াজ ইন এ পয়েন্ট, বাট আফটার আমি ট্রেড শুরু করব তখন সে বি পয়েন্টে চলে যায়। তার মানে কি 180 ইউনিট অফ হুইট শুধু সে তৈরি করবে। তো 180 ইউনিট অফ হুইট যদি সে তৈরি করে থাকে, এর মধ্যে সে কত ইউনিট ক্লথ ট্রেড করার জন্য, সো 70 যদি দিয়েও দেয় তার বেঁচে থাকলো কতটুকু, তার বেঁচে থাকলো কিন্তু 110 ইউনিটস অফ হুইট, এবং সেটাতে নতুন করে এক্সচেঞ্জ ক্লথ। তাহলে দেখছেন যেটা সেটা আমরা কি জানতে পারছি, যেখানে আমি দেখতে পাচ্ছি 110 ইউনিটস অফ, আমি মাউস দেখাচ্ছি এখন 110 ইউনিটস অফ হুইট সে তৈরি করছে এবং 70 ইউনিটস অফ ক্লথ সে পাচ্ছে। তাহলে কি কি পয়েন্টের পজিশনটা বেটার, পজিশনিং বেটার সেটাও যদি দেখাই, এ পয়েন্টে কম্বিনেশন ছিল হচ্ছে 90 ইউনিটস অফ হুইট এন্ড 60 ইউনিটস অফ ক্লথ, অবভিয়াসলি সেটা থেকে বেটার আছে। দুটার মধ্যে ডিফারেন্স দেখলে দেখা যাচ্ছে যে এখন সে 30 ইউনিটস অফ 20 ইউনিটস অফ বেশি হুইট সে পাচ্ছে বাই এনি কেস, এবং 10 ইউনিটস অফ বেশি ক্লথ পাচ্ছে। তাহলে সব মিলাই কিন্তু ইউএস এর প্রফিট হচ্ছে। ঠিক একইভাবে যদি আমি ইউকে তে যাই, ইউকেও বিফোর ট্রেড ইট ওয়াজ ইন এ প্রাইম পয়েন্ট, সো ইটস প্রোডাকশন ওয়াজ 40 and 40 units of cloth. So যখন ইউকে ট্রেডে চলে গেল, then it started from the B prime point. So এখানে সে 120 units of cloth তৈরি করছিল। So 120 units of cloth তৈরি করলে সেটা সে 70 units of cloth দিয়ে দেয়। So 70 units of cloth যখন দেয়, 70 units of cloth দিয়ে দেওয়ার পরে হচ্ছে কি তার বেঁচে থাকে হচ্ছে কি 50 units of cloth, এবং ইন দ্য মিন টাইম সে তো কোনো হুইট প্রোডাকশনে যাচ্ছিল না। সো তার কাছে কিন্তু গিয়ে 70 ইউনিটস অফ হুইট চলে আসলো ইউকের সাথে প্রোডাকশন করে। সো আগের সাথে যদি আমি কম্পেয়ার করি যে বিফোর ট্রেড ইউকে প্রোডিউস করছিল হচ্ছে গিয়ে 40 ইউনিটস অফ হুইট এন্ড 40 ইউনিটস অফ ক্লথ, দুটোর সাথে যদি কম্পেয়ার করি ডিফারেন্স কতটুকু আসছে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে ইউনিটস অফ হুইট বেশি পাচ্ছে এবং 10 ইউনিটস অফ ক্লথ বেশি পাচ্ছে। যদিও ইউকের বেনিফিটসটা বেশি, কিন্তু তারপরও দেখেন যখন আমি লেবার থিওরিটা ধরে নিয়েছি যে এই যে লেবারের কস্টিংটা পিপিএফ থেকে আমরা হিসেবে আনতে পারছি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ থেকে আনতে পারছি। সো পিপিএফ দিয়েও যদি হিসেব করে দেখি, তারপরও দেখা যাচ্ছে যে যখনই আমি লেবার থিওরি অফ ভ্যালুটাও নিয়ে আসছি লেবারদের কস্টিং ধরে, যে লেবাররা কতটুকু হচ্ছে সেটা আমরা পিপিএফ এ পাচ্ছি, ট্রেড আফটার ট্রেড বিফোর ট্রেড স্টার্টিং পয়েন্ট, এভাবেও যদি হিসাব করি তাও দেখা যাচ্ছে ইউএস এর প্রফিটটা হচ্ছে 20 ইয়ে ডিফারেন্স। ঠিক একইভাবে ইউকে প্রফিটটা হচ্ছে 30 ইউনিটস অফ হুইট এন্ড 10 ইউনিটস অফ ক্লথ, এ প্রাইম থেকে ই প্রাইম এর মধ্যে যে ডিফারেন্স যেটা সেটা। সো আবার বলছি এ পয়েন্টটা হচ্ছে কি বিফোর ট্রেড পয়েন্ট, বি পয়েন্টটা হচ্ছে গিয়ে আফটার ট্রেড স্টার্ট আপ পয়েন্ট, যেখান থেকে আমি স্টার্ট করছি, যে আমি জাস্ট আমার যে প্রোডাক্টটাতে আমার কম্পারেটিভ অ্যাডভান্টেজেস আছে আমি সেটার প্রোডাকশনে যাচ্ছি। দেন ইটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে যেখানে যে আমার ট্রেডটা এন্ড হলো, মানে যেখানে যে আমি একদম স্টেবল একটা পজিশনে পৌঁছালাম। সেম থিং ফর ইউকে, A prime is the before trade point, B prime is the after trade starting point, and E prime is the equilibrium point. So I hope জিনিসটা একবার হলো আপনাদের মনে পড়ে গেল। এখান থেকে হচ্ছে কি আমরা প্রমাণ করতে পারি যে যদি আমি লেবার কস্টিং ও ক্যালকুলেশনে নিয়ে আসি, after that our theory of comparative advantages is valid. Okay, so valid থিওরিটা নিয়ে কাজ করতে পারছি আমরা। So that's it. দেন হচ্ছে আমি একটু ইরেজ করে দিই, একটু সময় দেন। সো এই চ্যাপ্টারের পরবর্তীতে আর আমরা কোনো টপিকে যাইনি, আমরা এই তিনটা টপিক নিয়ে এগিয়েছিলাম, শেষ করেছিলাম। পরে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে গিয়ে যে দেন এই যে এক্সপ্লানেশন গুলো আমি দিলাম সেটা রিলেটিভ কমোডিটি প্রাইস, আমি আর এটাতে যাইনি। সো এখানে দিস ইজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। দেন আমরা চ্যাপ্টার 3 তে চলে গিয়েছিলাম। সো একইভাবে যদি কারোর মনে হয় যে আমি
বুঝতে পারছি না চ্যাপ্টার 2 কি পড়ালো ম্যাডাম, আমার মাথার 10 হাত উপর দিয়ে চলে গেছে। তো সেক্ষেত্রে আপনারা একইভাবে সামারি পেজটাতে যাবেন, পেজ 96 এ আছে সামারি পেজ, কিন্তু আপনি আইডিয়া গুলো পেয়ে যাবেন যে আসলে কি কি চ্যাপ্টারে পড়ানো হয়েছে। রিকার্ডো থিওরিটা কি, অ্যাডাম স্মিথের কম্পারেটিভ অ্যাডভান্টেজেস থিওরি কি, রিকার্ডোর এই যে পয়েন্ট 4 এ হচ্ছে ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজেস কি, পরবর্তীতে লেবার থিওরি অফ ভ্যালুটা নিয়ে হচ্ছে গিয়ে আপনার পয়েন্ট 6 এ বলা আছে। সো এখান থেকে আপনি কিন্তু আলোচনা করতে পারবেন, মানে বুঝতে পারবেন যে অ্যাটলিস্ট কি বলেছে, একটা সামারাইজেশন পাবেন। ওকে, এবং এখানে ইন্টারনেট যেটা, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ইন্টারনেটে কিছু লিংক দেওয়া আছে, যে আপনার যদি মনে হয় যে আমি কিচ্ছু পারি না, আমার হচ্ছে গিয়ে ইন্টারনেটে যায় বোঝে ম্যাডাম বোঝে আমি কিছু বুঝি না, তাহলে আপনি হচ্ছেন কি যদি ইন্টারনেট লিংক গুলোতে ক্লিক করেন, এখানে কিন্তু ওদের ওপেন অ্যাক্সেস যেগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে যাবেন। ওকে, তারপর আমি চলে যাব হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3 তে। সো চ্যাপ্টার 3 তে আমরা যেটা পড়েছিলাম যে এটা হচ্ছে কি মেইনলি চ্যাপ্টার 2 এর একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন, স্ট্যান্ডার্ড থিওরি অফ ইন্টারন্যাশনাল ট্রেড, যে আমরা তারপরে হচ্ছে কি যেহেতু আমরা পিপিএফ নিয়ে আইডিয়া পেয়েছিলাম, আমরা দেখেছিলাম যে একটা ইনপুট ছেড়ে দিলে আর একটা ইনপুট আমার কতটুকু আমি বেশি ইউজ করে প্রোডাকশনে যেতে পারি, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করেছিলাম যে ইনক্রিজিং কস্ট এন্ড ডিক্রিজিং কস্ট। এবং এখানে আমরা দেখেছিলাম যে ওই যে একইভাবে ইউকে আর ইউএসএ কে আমরা দুটো নেশন হিসেবে নিয়ে আসছিলাম, নেশন 1 এন্ড নেশন 2। তো নেশন 1 এর জন্য আমরা দেখতে পেয়েছিলাম যে ওর ইনক্রিজিং কস্ট হচ্ছে গিয়ে আপনার এক্স প্রোডাক্টে, অর্থাৎ সে ওয়াই প্রোডাক্টটা যতই গিভ আপ করুক না কেন, এক্স প্রোডাক্টটা তত বেশি হচ্ছে গিয়ে ওয়াই প্রোডাক্টের প্রোডাকশন 1 ইউনিট করেই বাড়বে বা 1 ইউনিট করেই হবে, কিন্তু এই ক্ষেত্রে আমার এক্স প্রোডাক্টের গিভ আপ করার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। প্রথমে হয়তো 10 ইউনিট ছিল, পরে এটা 20 ইউনিট, 30 ইউনিটস এইভাবে বাড়ছে। ঠিক একইভাবে নেশন 2 এর জন্য হচ্ছে ওয়াই প্রোডাক্টটাতে গিভ আপ করার প্রবণতা বাড়ে, সো দ্যাট আমাদের যেটা হয় যে যেটাতে আসলে ইনক্রিজিং কস্ট থাকে আমরা সেই প্রোডাক্টের প্রোডাকশনে যে মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন এমআরটি, এটাই হচ্ছে গিয়ে একটা ক্যালকুলেশন আকারে দেখিয়েছে হচ্ছে এখন এখানে রিটার্ন স্টেটমেন্টে যাওয়ার পিছনে আমি যাতে দেখাতে চাচ্ছি সেটাতে একটু যাই। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের আইসি কার্ভ, ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভটা ছিল হচ্ছে কি যে যেই কার্ভ গুলোতে আপনার সেম কার্ভে, যত আইসি 1 এ হচ্ছে আপনার কনজাম্পশন সেম, অর্থাৎ আপনি এ পয়েন্টে কনজাম্পশন করেন বা এন পয়েন্টে কনজাম্পশন করেন, আপনার টোটাল ইউটিলিটি উইল বি সেম। বা যদি আইসি 2 তে যান আপনার কনজাম্পশন সেম হবে, সেগুলোকে আমরা সাধারণত ইনডিফারেন্স কার্ভ বলে থাকি। এবং যখন আপনার কনজাম্পশন বাড়বে, ইনক্রিজ করবে, তখন আপনি আইসি 1 থেকে আইসি 2 তে যাবেন, বা তারও বাড়ে তাহলে আইসি 2 থেকে আইসি 3 তে যাবেন, এইভাবে হবে। আচ্ছা, এগুলো ছিল ইনডিফারেন্স কার্ভ। দেন মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, আপনি কতটা একটা ইনপুট গিভ আপ করে আর একটা ইনপুট ইউজ করবেন সেই ক্যালকুলেশনটা আমরা করি সাধারণত মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন থেকে। এটা তো আমি করিনি, আমরা করেছিলাম হচ্ছে কি যে চারটা আচ্ছা, এরপরে আমরা যেটা স্টাডি করেছিলাম সেটা হচ্ছে গিয়ে রিলেটিভ কমোডিটি প্রাইস বের করে থাকি, সেটাতে আমরা আসলে মেইনলি তারপর আমরা চ্যাপ্টারে পড়েছিলাম। এটার জন্য আমাদের হচ্ছে তিনটা ছবিটা দেওয়া ছিল, এই যে হারাই ফেললাম, আবার উপরে চলে গেল। সো আমরা ফাইনালি হচ্ছে গিয়ে এইটুকু পড়েছিলাম, যে এখানে আমরা দেখেছিলাম যে আমার হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম প্রাইসটা আমরা কিভাবে বের করছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে পড়েছিলাম। সো এখানে আমরা দেখেছিলাম যে নেশন 1 এবং নেশন 2 এটার জন্য একইভাবে দিস bold figure is the PPF and this blue color line is IC curve. সো এটা একটা কমন কনসেপ্ট, পিপিএফ টা সবসময় হচ্ছে গিয়ে আপনার সাপ্লাই কার্ভটাকে শো করে, সাপ্লাই অর্থাৎ পিপিএফ দিয়ে দেখেন প্রোডাকশনটা হিসাব করা যায়, তো সাপ্লাইটাকে আসলে সে ইন্ডিকেট করে। আর এই যে যে ব্লু কালারের লাইন, এটা দিয়ে সাধারণত সবসময়
মানে যেহেতু আপনার কনজাম্পশনের সাথে রিলেটেড, এটা আপনার ডিমান্ড কে ইন্ডিকেট করে। সো এটা আমরা মনে হয় সবাই জানি যে ডিমান্ড এন্ড সাপ্লাই যেখানে ইকুয়াল হয় আমরা সাধারণত সেখানে প্রোডাকশনে যাই। সো এখানে যেটা হয় যে বিফোর ট্রেড একই রকম এ পয়েন্টে আমরা প্রোডাকশনে গিয়েছিলাম এবং ক্যালকুলেশনটা ঠিক এই যে একটু আগে যে আমি লেবার থিওরি অফ ভ্যালুর যে ক্যালকুলেশনটা করেছিলাম ওই ক্যালকুলেশনের মতো নিয়েছি। যখন এ পয়েন্টে উনি প্রোডাকশনে যাচ্ছিল, এ পয়েন্টের প্রোডাকশন থেকে দেখতে পাচ্ছিলাম যে উনি 50-60 এরকম একটা প্রোডাকশনে যাচ্ছে। দেন ও দেখলো যে অ্যাকর্ডিং টু দা থিওরি অফ ইনক্রিজিং কস্ট ওনার আসলে বি পয়েন্টের প্রোডাকশনে যাওয়া উচিত। সো বি পয়েন্টে সে 130 ইউনিট এবং 20 ইউনিটস ওয়াই প্রোডাক্টের প্রোডাকশনে গেল। সো যাওয়ার পরে হচ্ছে গিয়ে তারা ট্রেড করলো। এখানে ট্রেডের অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 70-70, এক্সচেঞ্জ রেটটা 70-70 থেকে যাওয়ার পরে সে ই পয়েন্টে রিচ করে গেল। আমি এটা একটু লিখে দেখাই তো বুঝতে পারবেন। সো এখানে যেটা হয় যে আমরা দেখতে পাচ্ছিলাম যে নেশন এন ওয়ান আমি নেশন ওয়ান বোঝাচ্ছি। নেশন ওয়ানের জন্য যেটা হচ্ছিল যে বিফোর ট্রেড উনি প্রোডাকশন করছিল হচ্ছে গিয়ে 50 ইউনিটস অফ এক্স এন্ড 60 ইউনিটস অফ ওয়াই। দেন ট্রেডে চলে গেল, ট্রেডের এক্সচেঞ্জ রেটটা হলো হচ্ছে কি 70x is equal to 70y, এরকম হচ্ছে কি আমরা একটা এক্সচেঞ্জ রেট ধরে নিয়েছিলাম। সো দ্যাট নেশন ওয়ান এর যেহেতু অ্যাকর্ডিং টু ইনক্রিজিং কস্ট তার তৈরি করা বেস্ট হচ্ছে গিয়ে আপনার এক্স প্রোডাক্ট। সো সে এক্স প্রোডাক্টের প্রোডাকশনে বেশি গেল, অর্থাৎ দেখা গেল যে স্টার্ট অফ দ্য ট্রেড সে করলো হচ্ছে গিয়ে বি পয়েন্ট থেকে, যেখানে তার প্রোডাকশন হচ্ছে 130 ইউনিটস অফ এক্স এবং হচ্ছে গিয়ে 20 ইউনিটস অফ ওয়াই। সো দেখা গেল যেহেতু এক্সচেঞ্জ করতে হবে, সো 70 ইউনিটস অফ এক্স উনি কিন্তু দিয়ে দিল। সো 70 ইউনিটস অফ এক্স যদি উনি দিয়ে দেয়, ওনার বাকি থাকে হচ্ছে গিয়ে, আমি একদম টোটাল হিসাবটাতে যাচ্ছি, 70 ইউনিটস অফ এক্স দিয়ে দেওয়ার কারণে তার বাকি থাকে হচ্ছে গিয়ে 70 ইউনিটস অফ এক্স বাকি থাকে, ওটা বাকিটা হচ্ছে উনি দিয়ে দিচ্ছেন। আর হচ্ছে গিয়ে আপনার ক্লথ প্রোডাকশন বাড়ে, যেহেতু আগে সে অলরেডি 20 তৈরি করতো, 20 সাথে হচ্ছে ও আমি একটু ভুল লিখেছি এখানে 17 এটা 60-60, সরি আমি একটু ভুল লিখে রেখেছিলাম। সো দেন হচ্ছে গিয়ে ক্লথ প্রোডাকশন 70 হলো এবং হুইট প্রোডাক্ট মানে ওয়াই প্রোডাকশন হয়ে গেল হচ্ছে গিয়ে আমার 80 ইউনিটস ওয়াই ওয়াই ওখানে কারণ লিখে ফেলেছে, এখানে হয়ে গেল যে 80 ইউনিটস অফ ওয়াই। সো দ্যাট আমি যেটা দেখতে পাচ্ছি যে যাই করি না কেন আমার কিন্তু হচ্ছে গিয়ে প্রফিট হচ্ছে, আমি ভালো পজিশনে আছি। ঠিক একইভাবে যদি আমি নেশন টু এর জন্য চিন্তা করি, নেশন টু এর জন্য দেখা যাচ্ছিল যে উনার ইনক্রিজিং কস্ট হিসাব করে যেহেতু ওয়াই প্রোডাকশনে যাওয়া বেটার, সো বিফোর ট্রেড উনি হচ্ছেন সরি মানে বিফোর ট্রেড উনি কিন্তু আপনার ওয়াই প্রোডাকশনটাই বেশি করছিল। সো ওয়াই প্রোডাকশনটা বেশি মানে বিফোর ট্রেড ওনার হচ্ছে গিয়ে ওয়াইটা বেশি ইম্পর্টেন্ট, মানে ওয়াইটা গিভ আপ করে এক্সট্রা জন্য বেশি পয়েন্ট ছিল। তো সেখান থেকে সে এ প্রাইম পয়েন্টে ছিল, এ প্রাইম থেকে যখন ট্রেডটা স্টার্ট হলো সে বি পয়েন্টে চলে গেল, যেখানে দেখা গেল যে সে উনি 120 ইউনিটস অফ ওয়াই তৈরি করছে আর হচ্ছে গিয়ে মাত্র 40 ইউনিটস অফ এক্স তৈরি করছে। সো যখন ট্রেড হয়ে গেল, ট্রেড হওয়ার পরে দেখা গেল যে এক্সচেঞ্জ যখন করলো 60-60, তো দেখা গেল ওনার নিট প্রোডাকশন দাঁড়ালো হচ্ছে এরকম যে 60 ইউনিট 100 ইউনিটস অফ এক্স। এই ক্যালকুলেশনটা একটু বাসায় বসে নিজে নিজে লিখে দেখবেন, আমি জাস্ট র ক্যালকুলেশনটা করেছি শর্টকাটে শেষ করার জন্য। আর হচ্ছে কি 60 ইউনিটস অফ ওয়াই। সো দেখা গেল যে প্রত্যেকটা কেসেই বিফোর পয়েন্ট থেকে, আমি যদি নতুন পয়েন্ট আগে চিন্তা করি, আগে এ পয়েন্টে ছিল পরে ই পয়েন্টে, এখানে এ প্রাইমে ছিল এখন ই প্রাইমে চলে গেল। সো আমি যদি আন্ডার ইনক্রিজিং কস্টও তাদের ট্রেডটা হিসেব করি, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তারা কিন্তু একটা বেনিফিশিয়ার পজিশনে আছে। অর্থাৎ ওয়াও ইটস রেইনিং, খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে, আচ্ছা সরি। সো বিফোর পজিশন থেকে আফটার পজিশনটা তাদের জন্য ভালো। আফটার ট্রেড সে ইনক্রিজিং কস্ট ক্যালকুলেশন করেও হচ্ছে গিয়ে যে ট্রেডটা করতে পারছে সেখানে তার পজিশনটা ভালো। সো এটাই ছিল হচ্ছে গিয়ে আমাদের মেইনলি যে ফোকাসিং পয়েন্ট, যেখানে হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেশন করছিলাম যে আন্ডার ইনক্রিজিং কস্ট হাউ উই ক্যান ক্যালকুলেট দা রিলেটিভ প্রাইস, এবং আসলে কি কোনো বেনিফিটস থাকে কিনা, গেইনস থাকে কিনা যে ট্রেডে।
with increasing cost. So that's it, এই চ্যাপ্টার আমরা এতটুকুই পড়ি। সো এইটুকুই হচ্ছে গিয়ে আমরা যতটুকু পড়েছিলাম তা। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার এখানে কোশ্চেন করার মানে আপনাকে যখন আমি ডিরেক্ট কোশ্চেন করবো সেখানে আমি খুব শর্ট শর্ট কোশ্চেন করতে চাই। সো চ্যাপ্টার 3 থেকে আমি মেইনলি কোশ্চেন গুলো করবো এরকম যে like what is MRT, what is MRS, or what is increasing cost, what is decreasing cost, IC curve কি, ISO point কি, এই ধরনের প্রশ্নগুলো করতে পারি। বা আমি হয়তো এই ছবিটা দেখালাম আপনাকে, আপনার সাথে যেহেতু আমার স্ক্রিন শেয়ার অপশন থাকে আমি এখানে ছবি দেখাই, তার থেকে ইনস্ট্যান্ট ক্যালকুলেশন করতে হয় যে এ প্রাইম থেকে আমি ই প্রাইমে যাচ্ছি ম্যাডাম, বেনিফিটসটা কি রকম হচ্ছে একটু হিসাব করে বলেন তো। বা আমি চ্যাপ্টার 2 থেকেও কিন্তু এভাবে হিসাব করে বলতে পারি, বা আমি একটা স্ক্রিন শেয়ার করে আপনাকে কম্পারেটিভ অ্যাডভান্টেজেস এর কিছু কথা বললাম, ক্যালকুলেশন করতে পারেন যে ইউকে এর গেইনটা কি বা ইউএস এর গেইনটা কি। সবসময় মাথায় একটা রাখেন, সেটা হচ্ছে টাইম। আপনি যদি টাইম ভ্যালু দিয়ে ধরেন আপনার ক্যালকুলেশন করাটা সবচেয়ে ইজিয়েস্ট হবে। So that's it from the international economics course. So now এখন আমি কোশ্চেন নিব, যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু বলেন, আনমিউট করে। আরিফ কোনো প্রশ্ন আছে? না ম্যাম, আপাতত নাই ম্যাম। একটু মানে রাতে যদি আপনাকে বিরক্ত ঠিক করি আছে, কিছু তাহলে বলতে আমি পারেন ক্লাসটা না? শেষ করে দিব। ইয়া করেন, মেসেঞ্জার গ্রুপে লিখেন, তাহলে মেসেঞ্জার গ্রুপে লিখেন, ঠিক আছে? তাহলে আমার একবার সবার কোশ্চেন পাবো, একবারে আমি অ্যানসার গুলো করে দিব। জি ম্যাম। আচ্ছা, সো যেটা হবে যে আপনারা হচ্ছেন গিয়ে, তাহলে আমি অ্যাসাইনমেন্টটা কবে আপলোড দিব? কালকে অ্যাসাইনমেন্টটা আপলোড দিব আপনাদের এই গুগল ক্লাসরুমে, এবং টাইম দিব হচ্ছে গিয়ে 84 আওয়ার্স, মানে 3.5 দিন, ঠিক আছে? ওই যে বললাম আওয়ার হিসাব করে দিতে পারবো। তো যখনই আমি শেয়ার করব না কেন, হ্যাঁ সুমাইয়া বলেন, বিনতি বলেন। ম্যাম এই যে মিড টার্ম ছাড়া বাকি সব নাম্বারের স্টুডেন্টদের অবস্থা কি ওভারঅল ম্যাম? ওটা আমি ওই যে গ্রুপে শেয়ার করব, ছবি আমি ইমেজ রেখেছি কিন্তু ইমেজটা সামহাও শেয়ার করা হয়নি, আমি একটু ভুল করেছি। সো ইমেজটা শেয়ার করে দেব আপনাদের সাথে, ঠিক আছে? আচ্ছা, ফারহান কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। আচ্ছা, সবাই ক্লাস শেষে হচ্ছে কি বৃষ্টি দেখেন, ঠিক আছে? এত সুন্দর বৃষ্টি হচ্ছে, সিরিয়াসলি ইউ উইল লাভ দ্যাট। আর বৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করবেন, বৃষ্টির সময় আল্লাহ দোয়া কবুল করে, এটা একটা দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহ কিছু সময় আমাদের দোয়া ডিরেক্টলি কবুল করে, সেটা হচ্ছে একটা হচ্ছে বৃষ্টির সময়। ইয়েস, সুশোভন স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনাকে আজকে আমরা মিস করেছি ক্লাসে। আসসালামু আলাইকুম ম্যাম, একটু দেরি হয়ে গেল, এখানেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর আমার বড় মামা কোভিড পজিটিভ আসছে, তো ওই জন্য একটু ব্যস্ত ছিলাম। সাডেনলি একটা মানে মাথায় মানে ঝড় চলে আসলো। তো ম্যাম আমার একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের ব্যাপারে আগের যে রুলস গুলো ফলো করেছি, যে খাতায় করে ছবি তুলে পিডিএফ করে গুগল ক্লাসরুমে আপলোড করব, এরকমই তো? হ্যাঁ হ্যাঁ, এইবারও হচ্ছে কি আপনি আপনার ইচ্ছা, আপনি ফাইলে দিবেন না আপনি হচ্ছেন গিয়ে ওয়ার্ড ফাইলে লিখে দিবেন, আপনার ইচ্ছা মতো, এখানে আমার কোনো কথা নেই, কিন্তু জাস্ট আগের বার আমি তো যেভাবে দেখি অ্যাডোব দিয়ে স্ক্যান করে দিয়েছিলাম, ওভাবেই দেই তাহলে, যেটা যদি সুবিধা হয়। হ্যাঁ ওইভাবেই দিবেন, কিন্তু জাস্ট হচ্ছে গিয়ে এখন যেটা আমার গুগল ক্লাসরুম কোড আমি শেয়ার করব, গুগল ক্লাসরুমে যেখানে বললাম সাবমিট ইওর ওয়ার্ক ইলেকট্রনিক পেজ থেকে আসবে, ওখানে ক্লিক করে ওখানে জমা দিবেন। প্রাইভেট মেসেজ আমাকে সাথে যদি পাঠিয়ে দেন, ম্যাডাম আমি পিডিএফ ফাইলে পাঠিয়েছি বা ওয়ার্ড ফাইলে পাঠিয়েছি, বা আমি হাতে লিখেছি নরমাল ইমেজ, কোনো সমস্যা নেই, প্রাইভেট মেসেজ ওটা দরকার হলে লিখে। ওকে ম্যাম। তারপরেও যদি মনে হয় যে সবাইকে একই কথা ক্লাসরুমটা আসলে কিভাবে আমি আপলোড করে মানে করতে হবে, এটা যে প্রথমত অনেক কথা বলে রেকর্ডেড ভার্সনটা আপনাদের সাথে শেয়ার। আচ্ছা, কালকে হচ্ছে যদি বিকাল 5টায় আপনাদের অ্যাসাইনমেন্ট আপলোড করি, এরপর থেকে 96 আওয়ার্স আমি হিসাব করবো, যে 84 ঘন্টা মানে 84 আওয়ার্স আমি হিসাব করবো কতক্ষণ হয়, সেই সময়ের মধ্যে আপনাকে সাবমিট করতে। এবং যেহেতু এটা ওই যে গুগল ক্লাসরুম ওরাই ম্যানেজ করবে, সো 96 আওয়ার 84 আওয়ার্স পরে আপনি আর সাবমিট করতে পারবেন না, তার প্রবলেম হয়ে যাবে এই জায়গায়। সো চেষ্টা করবেন যে আমি যখন আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন যাবে ইমেইলে, ইমেইল নোটিফিকেশন পাওয়ার পর আপনি অ্যাসাইনমেন্টটা দেখে কমপ্লিট করে হচ্ছে আমরা সাবমিট করে দিবেন। এবং আমি সব স্টুডেন্টদের জন্য অ্যাসাইনমেন্ট আগের মতো সেম দিব না, স্টুডেন্ট ওয়াইজ আমি ভাগ করে দিব, 3টা গ্রুপ থাকবে, 3টা গ্রুপের জন্য ডিফারেন্ট অ্যাসাইনমেন্ট থাকবে। সো আপনাকে অ্যাসাইন করাই থাকবে, আপনি দেখবেন যে সব অ্যাসাইনমেন্ট আপনার জন্য ওপেন হবে না,
যে অ্যাসাইনমেন্ট আপনার জন্য ওপেন হবে, মানে যেটা আপনার ওয়ালে আসবে গুগল ক্লাসরুমে, সেটাই আপনার অ্যাসাইনমেন্ট। এটাই হচ্ছে ব্যাপার। এবং প্ল্যাগারিজম করবে না, কারণ এবার আর আমি ম্যানুয়াল প্ল্যাগারিজম চেক করতে যাব না, গুগলে আবার প্ল্যাগারিজম চেক করে দিবে, ওই দেখাই দিবে যে ফারহান এটা কপি করে সাথে সাথে দেখাবে যে কত পার্সেন্ট কপি আছে, বা ফারহান যদি সুশোভন এটা কপি করে সেটাও আমাকে দেখাবে যে এত পার্সেন্ট কপি করা। এটা হচ্ছে মজা গুগল ক্লাসরুম, কষ্ট করে আমার ম্যানুয়ালি যেতে হবে। এটাও কি চেক করা যায়? বুঝিনি। যেটা হাতে লিখে করবো ম্যাম, সেটাও কি চেক করা যাবে? হাতে লেখা যদি আমি ওটা পিডিএফ এ যদি কনভার্ট করে নিই, আমি যদি পিডিএফ এ কনভার্ট করে নিই, ধরেন আপনি আমাকে পিডিএফ এ পাঠাননি, আমি পিডিএফ এ কনভার্ট করে নিলে তখনও রিড করতে পারে। জেজিপি ইমেজ হলে পারে না। স্ক্যান করে নিই, যদি কোনোভাবে স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিতে পারি বা পিডিএফ এ কনভার্ট করে নিতে পারি, তাহলে ও রিড করতে পারে। একটু কষ্ট হবে তখন, ওই ক্ষেত্রে আমাকে একটু কষ্ট করে বের করতে হবে, কিন্তু আমি পারবো প্ল্যাগারিজম চেক করতে। আর যেহেতু চেকার অন থাকবে, ওই এই অপশনটাও আমাকে খুব ইজিলি দিবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমাদের আপনারা অনেক ভালো থাকবেন, মেইনলি সামনের সেমিস্টার গুলো আরো ভালো যাবে আপনাদের। আশা করি আপনাদের সাথে দেখা হবে, কথা হবে।